এটা কেন দিতে খুব সস্তার বই, সহজ বই, এখান থেকে তোকে দেখায়। এই দেখ, এই দুটো সেকশন। এবার এতটা তোর হবে না, তো এই লি গ্রুপটাই প্রথমে দে, ঠিক আছে? যে চ্যাপ্টার 4, এখানে লি গ্রুপস আর লি অ্যালজেব্রা আছে, ঠিক আছে? তুই প্রথমে লি গ্রুপস, তার উপরে তুই দিবি, ঠিক আছে? তার 164 পাতায় কি আছে? মানে ওই 164 থেকে 174 পাতা, ওই 10টা পেজ। 10টা পেজই প্রথমে দে। তারপরে যদি 10টা পেজ করে তোর মনে হয় যে না তুই বুঝতে পারছিস, করতে পারছিস, তাহলে বাকি অ্যালজেব্রাটাও দিবি। বুঝতে পেরেছিস? ঠিক আছে। আর দাদা বলছি, এবারেরটা মানে এই প্রেজেন্টেশনটার জন্য খাতাতে যেমন করেছিলাম না আগের বারে, সেরকম ভাবেই দেবো। আর পরের বার থেকে আমি ওই প্রেজেন্টেশন করার চেষ্টা করবো। হ্যাঁ, ঠিক আছে, তুই সেটাই কর, কিন্তু মানে লেখার চেষ্টা কর, ঠিক আছে? ওখানে মানে হুম ওভার লিফে, ঠিক আছে? হুম মানে বিমারে লেখার চেষ্টা কর, মানে ল্যাটেকে। না হলে কিন্তু অভ্যেসটা তৈরি হবে না, ঠিক আছে? হুম অসুবিধা হবে ঠিক আছে। লিখতে। আর তোর ওই পেপারটা কি হলো? ওটা তো আর কোনো খোঁজ পাত্তাই পাওয়া যাচ্ছে না। তুই ভাবলি এত সুন্দর, তারপরে কি গেল? আর এগোচ্ছিস না কেন? ওটার পড়ার টাইমই পাচ্ছি না আমি। হুম, মুশকিল। তোর এখনো কি তোর কলেজে যেতে হচ্ছে, মানে স্কুলে যেতে হচ্ছে? হ্যাঁ, হুম, কি মুশকিল। এটা কোন মাস? এটা ফেব্রুয়ারি শেষ। এখনো মার্চের শেষ পর্যন্ত যেতে হবে বলছে। কি আর করা যাবে? তুই পড়ানো তো শিখে গেছিস নিশ্চয়ই এতদিনে। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই আছে। ব্যাপারটা হচ্ছে কি যে মার্চ তো, জুন পিএইচডি অ্যাডমিশনটা যদি তুই কোয়ালিফাই করিস, তারপরে তোর কাছে যদি একটা পায়ের তলায় একটা জমি থাকে, তাহলে তোর পিএইচডি অ্যাডমিশন পেতে, ঠিক আছে, তোর সুবিধা হবে। না হলে মুশকিল। মানে দেখ, ইন্টারভিউতে সব কোশ্চেনের উত্তর। এবারে যে গেটের পরীক্ষাটা দিলাম, ওটা হুম, তো মানে ঠিকঠাকই হয়েছে মনে হচ্ছে। তো এখনো তো অ্যান্সার কি দেয়নি। তো দেখ, গেটটা যদি কোয়ালিফাই হয়, ওটার বেসিসে আমি ইন্টারভিউ দিতে পারবো তো? না, কি করব বুঝতে পারছি গেটের না। বেসিসে আমি দেখ, একটা ব্যাপারটা কি বলতে, গেটের তুই আইআইটিতে তো ইন্টারভিউ দিতে পারবি, নো হুম ডাউটেডলি। হুম কিন্তু বাকি কলেজগুলোতে দেখ, আগে আমাদের মানে আগে দেওয়া যেত, মানে রিসেন্টলি পিএইচডি অ্যাডমিশনটা ওঠাতে আমি বেশ কিছু ইউনিভার্সিটির এতে কি বলে, অ্যাডমিশন, পিএইচডি অ্যাডমিশনের যে নোটিশ, সেখানে হুম। নেট পিএইচডি অ্যাডমিশনই লেখা থাকতে দেখছি। গেটটা দেখছি না, আর বা সেটটা মানে দেখছি না। আগে স্টেট যেরকম ইউনিভার্সিটি গুলোই থাকে না? মানে সবারই থাকতো, আগে আগে নেট সেট গেট, হুম এই তিনটের মধ্যে যে কোনো একটা কোয়ালিফাই থাকলেই তুই এতে বসতে পারবি। সেট হলে হুম শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল সেট হলে তুই ওয়েস্ট বেঙ্গলের কলেজে বসতে পারবি। হুম সেট বাইরের হলে তুই বাইরের কলেজগুলোতে বসতে পারবি। কিন্তু নেট আর গেটে অল ইন্ডিয়া প্রভিশন আছে। কিন্তু এখন আমি খুব রিসেন্টলি আর দেখছি না সেটা। মানে এই পিএইচডি অ্যাডমিশনটা নেটের ভেতরে ঢুকিয়ে দেওয়াতে না, হুম সবাই ওই একটাই নোটিশ বার করছে যে ইউজিসি প্রোফর্মা এত, নেট পিএইচডি অ্যাডমিশন ইজ দ্য মিনিমাম এলিজিবিলিটি। এবার গেটের জন্য তুই গেট দিয়ে তুই এনআইটি বা আইআইটি গুলোতে দিতেই পারবি, ঠিক আছে? হুম কিন্তু কলেজগুলোতে, আমার মানে ইনস্টিটিউট, মানে ইউনিভার্সিটি ইনস্টিটিউট গুলোতে হুম হুম একটু অসুবিধা আছে বলে মনে হচ্ছে। হ্যালো, এইটা হচ্ছে ব্যাপার। তো চেষ্টা কর একটু সময় বার করার, না তো মুশকিল। কিন্তু হুম হাতে কিছু না থাকলে তো দেখ, ইন্টারভিউতে সমস্ত কোশ্চেনের উত্তর দিতে পারা ইজ ভেরি ডিফিকাল্ট থিং, তাই না?
সব হুম, কোশ্চেন উত্তর দিতে পারে ইজ ভেরি ডিফিকাল্ট থিং। কিন্তু তোর কাছে যদি একটা মেটেরিয়াল থাকে যে তুই বলিস যে আমি অলরেডি কিছুটা কাজ করেছি, আমি করেছি। মানে তোকে দেখলে ওটা তুই দেখাতে পারলে তোর একটা বিশ্বাস তুই তৈরি করতে পারবি যে আমি করতে জানি। অ্যান্ড দ্যাট ইম্প্যাক্টস মোর দ্যান জাস্ট গিভিং দ্য ইন্টারভিউ। ফলে এইটাই হচ্ছে ব্যাপার। এবার চেষ্টা করে দেখ। কি আর বলবো? আমার এখানে আর কি বলার আছে? ঠিক আছে? তোরই ভালো হবে, আমি তো আর কিছু বলতে পারছি না এখানে। ঠিক আছে? হুম, নরমালি তুই আজীবন মানে তুই ২ বছর ধরে পিএইচডি অ্যাডমিশন পেয়ে গেলে তুই বলে থাকি, "দাদা আমি এটা করছি দেখো।" আমার অসুবিধা নেই। তুই ২ বছর ধরেই করতে পারিস কাজটা। কিন্তু আমি চাইছি যে তোর কাছে যদি কাজটা থাকে তাহলে এইটা অন্তত অ্যাকচুয়ালি তোকে এই অ্যাডমিশনে হেল্প করবে। বুঝতে হুম, পেরেছিস? এটাই হচ্ছে হ্যাঁ, বক্তব্য। এখানে গ্রুপস আছে, গ্রুপ অ্যাকশন আ এইগুলো এখানে ট্রান্সলেশন এসব দিয়েছে বেসিক ডেফিনিশন এ। General linear group, special linear group, and particularly orthonormal group, space of symmetry matrices, Lie subgroups, একদম এগুলো ইনডিউস টপোলজি একবারে মানে আমি তোকে বলবো সেটা হচ্ছে যে ডিটো এইটাকেই দিস না, একটুখানি নিজের হুম, ইনপুট দেওয়ার চেষ্টা কর, একটুখানি খোঁজাখুঁজি করে যে লি গ্রুপস এর উপরে কি হচ্ছে, কি কি হুম, এখান থেকে আমরা দেখতে পাই। ঠিক আছে? এই থিওরেম থেকে যেটা তুই ওই পেপারটার জন্য করেছিলি যেখান থেকে তোর এই আইডিয়াটা এলো, হুম, তাই না? ঠিক হুম, সেরকম আমি বলছি যদি এখান থেকেও তুই কোনো আইডিয়া তৈরি করতে পারিস। এবার যত তুই প্রেজেন্টেশন দিতে পারবি, সময় বার করতে পারবি, তুই শুধু নয় তোরা যতটা হুম, সময় বার করতে পারবি তোদের নিজস্ব আইডিয়া জেনারেট হবে এবং তুই দেখতে পাবি পড়তে গেলে তোর অ্যাকচুয়ালি অনেক জায়গাতে তোর মনে হচ্ছে যে এইখানে বোধহয় কাজ করার একটা স্কোপ আছে। এটা তোর পড়লে মনে হবে। আমার মেইন পারপাস প্রেজেন্টেশন নেওয়ার ২ টো। একটা হচ্ছে তোর এই অ্যাংজাইটিটাকে যে আ বলতে পারছি না সেটা কেটে যাওয়া। সেকেন্ডলি একটা রিসার্চ প্রবলেম খুঁজে বার করা এইটা। তা তুই যত এটা চেষ্টা করবি দেখবি তোরা ঠিক আছে? দুজনে যদি যত চেষ্টা করবি দেখবি এখানে তত বেশি তোর কাছে আ রাস্তা তুই দেখতে পাচ্ছি। একটা সামান্য লাইন থেকে একটা রিসার্চ প্রবলেম তৈরি করা যায়। এটা সামান্য লাইন, একটা বইয়ের সামান্য লাইন থেকে একটা রিসার্চ প্রবলেম তৈরি করা পসিবল। ঠিক আছে? ফলে আ ইট ইস ইন্টারেস্টিং থিং যে তুই যদি এখানে টাইম দিস, তুই দেখবি এখানে তুই অনেক কিছু বেনিফিট পাচ্ছিস। এখানে অ্যাবস্ট্রাক্ট সাবগ্রুপ, রেগুলার সাবম্যানিফোল্ড এগুলো সব ডেফিনিশন রয়েছে। ম্যাট্রিক্স এক্সপোনেনশিয়াল ঠিক আছে। আচ্ছা তুই হোমোটপিটা দেখে ফেলেছিলি তো? তাহলে আমি তোদের হোমোলজিটা তোকে পাঠিয়ে দেব। সবটা এখনো দেখা হয়নি। আচ্ছা দেখা হলে তাহলে আমাকে পিং করিস। হুম, দ্য ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স ওখানে বেসিক টুকুই আছে। পুরো থিওরিটা নেই। যতটা তোর জানতে লাগবে ততটাই আছে। এখানে ডিফারেনশিয়াল অফ ডেট অ্যাট দ্য আইডেন্টিটি একদম একদম বেসিক একটা ম্যাথমেটিক্স ডেট দিয়ে। আম আর অর্থোগোনাল স্পেশাল নেই। খুব বেশি কিছু নেই। এটা একদমই প্রাইমারি। তুই যদি পড়িস তুই নিজেরই মনে হবে যে লি গ্রুপে তেমনভাবে কিছু নেই। বরঞ্চ লি অ্যালজেব্রাটাতে বেশি কিছু আছে। ওকে? তো সেটা তখন মনে হবে। তো এখন আ এই দেখ আমি লি অ্যালজেব্রাটাও বলছি। ট্যানজেন্ট স্পেস এট দ্য আইডেন্টিটি অফ দ্য লি গ্রুপ। Tangent space, tangent space is nothing but the vector space of the velocity vectors. তো tangent space at the identity of a Lie group. Tangent space হচ্ছে লি গ্রুপটার আইডেন্টিটি এলিমেন্ট। তো এখান থেকে শুরু করতে পারিস ইন্টারেস্টিং এখানে গ্রুপ অ্যালজেব্রাটা আছে তোর কাছে। ট্যানজেন্ট at the identity of special linear group, left invariant vector fields on Lie group, এখানে লেফট ইনভ্যারিয়েন্ট প্রপার্টি, লি অ্যালজেব্রা অফ এ লি গ্রুপ। এখানে অ্যালজেব্রাটাকে ডিফাইন করা হয়েছে যে ইনভ্যারিয়েন্ট দিয়ে। আহ, এখানে এই ব্র্যাকেটের কনসেপ্টটাও তুই এখানে বুঝতে পারবি, এখানে সেটাও আছে। লি ব্র্যাকেট কি করে এসেছে। তো ইনভ্যারিয়েন্ট এই যে প্রপার্টি তোকে কম্পোজিশনটা বানাতে হবে, তারপরে তুই গ্রুপ ফর্ম করবি, তো সেইটা এখানে করা হয়েছে। পুশ ফরওয়ার্ড ম্যাপস,
দ্য ডিফারেনশিয়াল অ্যাজ এ লি অ্যালজেব্রা অ্যালজেব্রা আছে তো হোমোমরফিজম হবেই। তো সেইগুলোতে সিম্পল এখানে কনক্লুড করে দিয়েছে। এটা ঋত্বিকের জন্য ছিল বোধহয়। আমি ডিফারেনশিয়াল কে ফর্ম ওকে বলেছিলাম আই গেস। হ্যাঁ। তো ডিফারেনশিয়াল ওয়ান ফর্ম এটা কোট্যানজেন্ট স্পেসের উপরে এটাও ভালো। এটাও অ্যাকচুয়ালি খুব ভালো টপিক কিন্তু ডিফারেনশিয়াল কে ফর্মও খুব সুন্দর একটা ইনফরমেশন খুব পড়ার জন্য। তো কোট্যানজেন্ট স্পেস, কোভেক্টর ফিল্ড, ডিফারেনশিয়াল অফ এ ফাংশন, এর লোকাল এক্সপ্রেশন ওয়ান ফর্ম তাই লোকাল কোট্যানজেন্ট বান্ডেল, ক্যারেক্টারাইজেশন অফ সি ইনফিনিটি ওয়ান ফর্ম। এখানে এগুলো তো বেসিক বক্তব্য। পুল ব্যাক এটা ইম্পর্টেন্ট। ওখানে পুশ ফরওয়ার্ড ছিল বোধহয়। তো পুশ ফরওয়ার্ড এটা পুল ব্যাক। তো একই দুটোর জাস্ট অপোজিটটা। এটা কমিউটেশন অফ পুল ব্যাক উইথ ডিফারেনশিয়াল এইটা একটা সুন্দর আইডিয়া। বাট জাস্ট এটা একটা ওই কম্পোজিশনের রেসপেক্টে। পুল ব্যাক অফ এ সাম অ্যান্ড আ প্রোডাক্ট এগুলো বেসিক। ইমার্জড সাব ম্যানিফোল্ড এইখানে এই কনসেপ্ট একটু জানাটা দরকার। হোয়াট ইজ অ্যান ইমার্জ সাব ম্যানিফোল্ড। বেসিক প্রবলেম আছে এখানে ডিফারেনশিয়াল কে ফর্ম ওয়ান ফর্ম। এবার নর্মালি কে ফর্মটা থেকেই কে ফর্ম তুই যদি করিস তাহলে এখান থেকে ওয়ান ফর্ম এগুলোও পেয়ে যাবি আর কি। টু ফর্ম থ্রি ফর্ম যা ইচ্ছা চায়। লোকাল এক্সপ্রেশন অফ একই। যেহেতু ওয়ান ফর্মে যা করেছি এবার আমরা জেনারেলাইজ কে ফর্মে সেগুলোই করছি। ওয়েজ প্রোডাক্ট, ওয়েজ অফ ডিফারেন্সিয়েশন দেখো ওয়েজ। ট্রানজিশন ফর্মুলা অফ টু ফর্ম, বান্ডেল পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে। স্মুথ কে ফর্ম এগুলো চলতে থাকছে, ঠিক আছে। সি ইনফিনিটি এক্সটেনশন অফ এ ফর্ম, পুল ব্যাক অফ কে ফর্ম অ্যান্ড সো অন। ওয়েজ প্রোডাক্ট কাকে বলে এটা একটা গুরুত্বপূর্ণ থিওরি। ওয়েজ প্রোডাক্ট কি? ডিফারেনশিয়াল ফর্ম অফ এ সার্কেল, ডিফারেনশিয়াল ইনভ্যারিয়েন্ট ফর্ম অফ এ লি গ্রুপ এখানেও একটা কম্বিনেশনে আছে, ঠিক আছে। আহ, করতে পারিস। এক্সটেরিয়ার ডেরিভেটিভ এগুলো দেখ এখানে প্রচুর কিছু বলার থিওরি আছে অ্যাকচুয়ালি, মানে ইট ইজ আ লট মোর থিংস। এখানে প্রচুর কিছু বলা যায় এবং প্রচুর ভাবে বলা যায়। তোরা যদি প্রেজেন্টেশনটা তোরা দেওয়ার পরে কারণ তোর অনেক জায়গাতেই অসুবিধা তৈরি হবে আমি জানি। ডিফারেনশিয়াল ফর্ম, লি অ্যালজেব্রা, কোট্যানজেন্ট স্পেস, ট্যানজেন্ট স্পেস, মানে কোট্যানজেন্ট ট্যানজেন্ট তাও ঠিক আছে, ট্যানজেন্ট বান্ডেল, কোট্যানজেন্ট বান্ডেল, ঠিক, ইমার্সড সাবম্যানিফোল্ড, এক্সটেরিয়ার ফর্ম, ঠিক আছে। এই বিভিন্ন জায়গায় তোর অসুবিধা তৈরি হবে। প্রেজেন্টেশনটার পরে আমরা এই অসুবিধাগুলোর জন্য পড়াবো এই ম্যানিফোল্ডের এই সেকশনটা, ঠিক আছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ম্যানিফোল্ড রিসার্চের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম আমার দেখবি ম্যাক্সিমাম রিসার্চই কিন্তু নন ওরিয়েন্টেবল ম্যানিফোল্ডের ওপর। তো নন ওরিয়েন্টেবল ম্যানিফোল্ডটাই আমার বেস, সেটা ক্লেইন বটল হোক, মোবিয়াস স্ট্রিপ হোক বা অন্য কিছু হোক, ঠিক আছে। সবগুলোই কিন্তু মানে ম্যানিফোল্ড ইজ দ্য কোর থিং, ঠিক আছে, সবকিছু কোর থিং, ঠিক আছে। ফলে এটা শেখাটা দরকার। আহ, এর মধ্যে রিমানিয়ান জিওমেট্রিটা, মানে রিমানিয়ান ম্যানিফোল্ডের ওপরে। রিমানিয়ান ম্যানিফোল্ড মানে হচ্ছে স্মুথ ম্যানিফোল্ড, সহজ কথা। এটা তোদের বিএইচইউ তেও ছিল। তো সেই রেসপেক্টে তুই পুরো জিনিসটাকে নিজের মতো করে সাজাতে পারিস এবং সেখান থেকে তোর কনস্ট্রাকশন তুই ডিফাইন করতে পারিস এবং রিমানিয়ান জিওমেট্রির উপরে প্রচুর কাজ করা যায়। এগুলো সবই নো ওয়্যার ভ্যানিশিং ওয়ান ফর্ম, এগুলো অনেকটা এটা ক্যালকুলেশন অঙ্ক, এগুলো বাদ, এগুলোর দরকার নেই। তো ফ্যামিলি লি ডেরিভেটিভস আর এটা তুই বলতে পারিস যে যখন লি অ্যালজেব্রার উপরে ডিফারেনশিয়াল ফর্মটা তৈরি হলো না, তো দ্যাট ইজ দ্য কম্বাইন্ড পার্ট, ঠিক আছে। এইটা এই মুহূর্তে দরকার নেই, আগে তোরা দুজনেই প্রেজেন্টেশন দে, তারপরে না হয় তোদেরকে একটা জয়েন্ট প্রেজেন্টেশন আমি দিতে বলবো, যে যেখানে লিড ডিফারেনশিয়াল ফর্ম এবং লি ডেরিভেটিভ দুটোই আছে, ঠিক আছে। এগুলো ইটস অল রাইট। আচ্ছা, আমার একটা জিনিস হিট করলো আজকে, আমি অ্যাকচুয়ালি একটু কনফিউজড ছিলাম যে কি পড়ানো যায় আজকে। তো একটা থিওরি আছে, সেটা হচ্ছে ক্লিফোর্ড অ্যালজেব্রা, ঠিক আছে। আমার এইটা মাথায় হঠাৎই এলো, এই ক্লিফোর্ড অ্যালজেব্রা এইটার উপরে ডিসকাস করা যেতে পারে।
এটাই বরঞ্চ আজকের ক্লাসের টপিক হোক। দেখো এটা একটা পিএইচডি লেভেল টপিক অ্যাকচুয়ালি, এবং খুব গুরুত্বপূর্ণ একটা, সহজ কথা এটা ইনার প্রোডাক্টের উপরে চলছে। মাল্টিপ্লিকেশন অফ টু ভেক্টরস, ঠিক আছে, সেই রেসপেক্টে অনেকে অনেকে হয়তো শুনেছিস কথাটা, গ্রাসমানিয়ান ম্যানিফোল্ড কথাটা অনেকে শুনেছিস। তো ম্যানিফোল্ডে ছিল গ্রাসমানিয়ান ম্যানিফোল্ড, তো সেই গ্রাসম্যানের একটা এক্সটেরিয়র অ্যালজেব্রা হয় সেইটা, মানে এইটা হচ্ছে ক্লিফোর্ড অ্যালজেব্রা হচ্ছে ডিফারেনশিয়াল জিওমেট্রি, স্পিন জিওমেট্রি, এই যে আমি মোবিয়াস লিখেছিলাম স্পিন নাই পিন দুটো হয়, সেই স্পিন জিওমেট্রি। আমরা ডিরাক অপারেটর স্টাডি করেছিলাম মোবিয়াস ব্যান্ডে, আমি যেটা করেছিলাম সেইটা কোয়ান্টাম মেকানিক্সে আছে এবং রিলেটিভিটিতে আছে। এইগুলো সবার ফান্ডামেন্টাল হচ্ছে আমাদের ক্লিফোর্ড অ্যালজেব্রা, ঠিক আছে, ক্লিফোর্ড। তো এইটা বেসিক্যালি আমরা যেহেতু তোরা নেটের প্রিপারেশন নিস, তো সেখানে তোরা দেখেছিস যে, বা বিএসসি তেও পড়েছিস কোয়াড্রেটিক ফর্ম, তাই না? সো কোয়াড্রেটিক ফর্মের সাথে এটা লিঙ্কড, আমি সেই মানে লিঙ্কড মানে আমি ওই লিঙ্ক ধরেই পড়াবো, এবং এখান থেকে টেনসার অ্যালজেব্রা তৈরি করা যেতে পারে, ঠিক আছে। টেনসার মানে সেই মানে টেনসার বাই লিনিয়ার ফাংশন না, টেনসার অ্যালজেব্রা ইন দ্যাট সেন্স, বানাক অ্যালজেব্রা সেন্সে আর কি বলতে পারি, সেইভাবে তৈরি করা যেতে পারে। বেসিস এবং ডাইমেনশন এখান থেকে তৈরি করা যেতে পারে ক্লিফোর্ড দিয়ে। এবং একটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটাকে আমরা বলেছি জেড টু গ্রেড, গ্রেডিং বলা হয়। সিগনেচার কথাটা তোরা শুনেছিস, সিগনেচার কথাটা তোরা আইগেন ভ্যালু আইগেন ফাংশন করে শুনেছিস, সেটাও আমরা করব। আর একটা জিনিস গ্রেডিং, সেটা আমরা এখানে করব। সেই গ্রেডিং এর মধ্যে কিছু জায়গায় আমাদের আরেকটা জিনিস করতে হবে, ইনভলিউশন, ঠিক আছে, ইনভলিউশন প্রপার্টি আছে, যার মধ্যে ক্লিফোর্ড কনজাংশন কনজুগেশন পড়ে, রিভার্সন পড়ে, গ্রেড ইনভলিউশন পড়ে, এগুলো আছে। তারপরে আসে হচ্ছে আমাদের ওই পিন এবং স্পিনের কনসেপ্টটা, যে পিন গ্রুপ কি, মানে একটা নন ওরিয়েন্টেবল ম্যানিফোল্ডে স্পিন নাকি পিন। তো স্পিন বা পিন আসে ফ্রেম বান্ডেল, এই যে ম্যানিফোল্ডে ফ্রেম বান্ডেল হয় সেই আইডিয়া থেকে, বান্ডেল থিওরি সেখান থেকে আসে। ওই পিন এবং স্পিন আমাদের ম্যাথামেটিক্যাল ফিজিক্সে খুব গুরুত্বপূর্ণ সেকশন। যেমন মোবিয়াস ব্যান্ডের স্পিন থাকে না, পিন থাকে, পিনটা থাকে কেন, কারণ নন ওরিয়েন্টেবল হলে তাতে স্পিন পাওয়া যায় না, তাতে পিন পাওয়া যায়। তো ক্লিফোর্ড অ্যালজেব্রা এবং এক্সটেরিয়র অ্যালজেব্রা এর মধ্যে একটা ডিফারেন্সও দেখতে পাওয়া যেতে পারে। তারপর আমরা ডিরাক অপারেটর নিয়ে আলোচনা করতে পারি। ডিরাক অপারেটর খুব গুরুত্বপূর্ণ কোয়ান্টাম ফিল্ড থিওরির জন্য, ইন্ডেক্স থিওরির জন্য। আমার মোবিয়াস ব্যান্ডেও ডিরাক অপারেটর আমি ইউজ করেছি, ওটা ওখানেও কাজে লাগে। স্পেকট্রাল জিওমেট্রি, সেই ক্ষেত্রেও আমাদের ডিরাক অপারেটর কাজে লাগে, কারণ ডিরাক অপারেটর আমি স্পেকট্রালের উপরেই কাজ করেছিলাম, ডিরাক অপারেটর নিয়ে স্পেকট্রাল অ্যানালিসিস করেছিলাম। তো এইগুলো দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এইখানে ওই পলি ম্যাট্রিক্স বলে একটা ম্যাট্রিক্সও আছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। এগুলো আমি আমার এই কথাগুলো কেন খেয়াল আসছে, কারণ আমার পেপারে ওগুলো লেগেছিল বলে, ঠিক আছে। প্রচুর কিছু আছে, কোয়ার্টার নিয়ন্স আছে, ডিরাক ম্যাট্রিক্স আছে, অনেক কিছু আছে, শুধুমাত্র পলি ম্যাট্রিক্স নয়, অনেক কিছুই আছে। তো ক্লিফোর্ড অ্যালজেব্রা, এই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করব, ঠিক আছে। তো এইটা হচ্ছে আজকের ক্লাসে, বলতে পারিস আপাতত অনেকগুলো টপিক আছে, দু তিনটে ক্লাসের বিষয়, এবং খুব খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এটা রিসার্চ লেভেলের আলোচনা না, পিএইচডির আলোচনা। কেন, কারণ এই জিনিসটার উপরে কোনো রিসার্চ হয় না, বাট এইটা দিয়ে রিসার্চ হয়। তো বলতে পারিস রুডিমেন্টাল। আমাদের এইটা হচ্ছে, এখানে একটা ফোল্ডার বানানো যাক, নিউ ফোল্ডার। এটা হচ্ছে ক্লিফোর্ড, দুটো এফ দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এইটাই করা যাক। আমি কি অ্যালজেব্রা স্পেলিংটা ভুল লিখেছি?
BRA হয় না, আমি বেড়া দিয়ে দিয়েছি। এডিট। ওকে, ক্লিফোর্ড অ্যালজেব্রা এটা আমাদের আজকে এটা ২-৩ টে ক্লাস হার্ডলি, এটা খুব বেশি কিছু নয়। যদি না এখানে আলোচনা করার অনেক মানে ধর আলোচনা করতে, করতে আমরা অন্য লাইনেও গেলাম। যেমন স্পিন যেটা বলতে পারিস, স্পিন বলতে পারিস, আ আ কোয়ান্টাম ফিল্ড থিওরি কিছু জিনিসপত্র বলতে পারিস, অ্যালজেব্রিক স্ট্রাকচার বলতে পারিস, কোয়াটারনিয়ন্স বলতে পারিস, গ্রাসমানিয়ান অ্যালজেব্রা। তো এগুলো করলে এটা একটা অনেক বিস্তারিত আলোচনা হয়ে যাবে। বাট তো আমরা শুধুমাত্র যদি এইখানেই থাকি তাহলে কি জিনিসটা দাঁড়াচ্ছে। তো তাহলে ১ম পারপাস হচ্ছে যে আম এটা আমি অলরেডি বললাম, এটা ডিফারেনশিয়াল জিওমেট্রি, পিন জিওমেট্রি, ডিরাক অপারেটর, কোয়ান্টাম মেকানিক্স, রিলেটিভিটি সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। তো আ ১ম এ ধর আমাদের কাছে কোয়াড্রেটিক ফর্ম আছে। লেট আমরা বলছি যে VBA আ ভেক্টর স্পেস, যেখানে ডাইমেনশন অফ V হচ্ছে আমাদের n, ডাইমেনশন অফ V হচ্ছে আমাদের n। তাহলে একটা কোয়াড্রেটিক ফর্ম সেটা হচ্ছে V টু R, a quadratic form. Quadratic form. Lambda V equals to lambda square Q of V. তো সেটা কিভাবে ডিফাইন হবে? এইটা ধর অ্যাসোসিয়েটেড বাইলিনিয়ার অ্যাসোসিয়েটেড। তাহলে একটা কোয়াড্রেটিক ফর্ম বেসিক্যালি কি? তার সাথে একটা অ্যাসোসিয়েটেড বাইলিনিয়ার ফর্ম থাকে, তাই না? এটা বাইলিনিয়ার রিপ্রেজেন্টেশন হচ্ছে আমাদের কোয়াড্রেটিক রিপ্রেজেন্টেশন। কোয়াড্রেটিকের রিপ্রেজেন্টেশনটা কিন্তু বাইলিনিয়ার। ইউ ভি, ঠিক আছে? হাফ কিউ, ধর আমি এভাবে বলছি ইউ প্লাস ভি মাইনাস কিউ ইউ মাইনাস কিউ ভি, এভাবে ধর আমাদের বাইলিনিয়ার রিপ্রেজেন্টেশনটা দেওয়া আছে, ঠিক আছে? এটা ধর এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড যে কোনো কোয়াড্রেটিক ফর্মেরই একটা বাইলিনিয়ার রিপ্রেজেন্টেশন হয়, তো সেটা, ঠিক আছে? তাহলে আম, এখানে যে কিউ ভি যেটা মানে দিস ইজ কিউ ভি কোয়াড্রেটিক অফ ভি, সেটা বেসিক্যালি আমরা কি জানি, ভি ট্রান্সপোজ কোনো একটা ম্যাট্রিক্স জি অফ ভি, তাই না? এটা তো আমরা জানি তো। ওই এক্স ট্রান্সপোজ এ এক্স, তাই না? এটা যদি তুই পড়িস। হ্যাঁ। তো সেটাই এখানে ভি আমরা ভি দিয়ে লিখছি, ভি ফর ভেক্টর। তো এটা দেওয়া আছে। তাহলে ধর যদি আমরা এখানে বলি যে এখানে এইভাবে যদি আমরা লিখি যে দা ক্লিফোর্ড অ্যালজেব্রা। দাদা বলছি মানে একটা কোয়াড্রেটিক এর ফর্মের জন্য একটা বাইলিনিয়ার ফর্ম থাকে, এখানে এটাকে এমন ভাবে ডিফাইন করা হয়েছে। হ্যাঁ, এটা এর সাথে অ্যাসোসিয়েটেড বাইলিনিয়ার ফর্ম। এটা একটা পার্টিকুলার কোয়াড্রেটিক বলতে পারিস। হুম ঠিক আছে? এটা তো তোরা জানিস, এটা তো তোরা জেনারেল ডেফিনিশন। হুম হুম এইটা একটা কোয়াড্রেটিক ফর্ম যেটা ল্যামডা স্কয়ার কিউ ভি, সেটা এর সাথে অ্যাসোসিয়েটেড বাইলিনিয়ার ফর্মটা হচ্ছে এটা। ঠিক আছে? হুম ক্লিফোর্ড অ্যালজেব্রা আমরা বলছি সিএল ওভার দ্য ভেক্টর স্পেস ভি উইথ দ্য কোয়াড্রেটিক ম্যাপ কিউ। ঠিক আছে? তার উপরে তাহলে ভি কিউ এর উপরে ক্লিফোর্ড অ্যালজেব্রা ইজ দ্য অ্যাসোসিয়েটেড অ্যালজেব্রা। অ্যালজেব্রা এটা একটুখানি প্রবলেম হতে পারে। অ্যাসোসিয়েটিভ অ্যালজেব্রা, যেরকম তোদের জিওমেট্রি কমপ্লেক্সিটি থিওরির শুরুর দিকে প্রথম একটু অসুবিধা হচ্ছিল, এটা সেই অসুবিধাটা যে কোনো সাবজেক্টের রেসপেক্টেই হয়। তো এখানেও একটু হবে। তো জেনারেটেড বাই ভি ইজ অ্যান্ড সাবজেক্ট টু দ্য কনস্ট্রেন্টটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু কিউ অফ ভি ইন্টু ওয়ান ফর অল ভি বিলংস টু। এখানে ওয়ানটা লেখার আর দরকার পড়ে না, বাট ওয়ান মানে এখানে বেসিক্যালি আইডেন্টিটির কথা বলা হচ্ছে, এই জন্য আমি জিনিসটা লিখছি। তো ভি স্কোয়ার ইকুয়ালস টু কিউ ভি ইন্টু আইডেন্টিটি। তো এই যে এটা ডেফিনেশন কিন্তু, ঠিক আছে? দিস ইজ নাথিং বাট দা ডেফিনেশন, ঠিক আছে? এবার এখানে একটা ইকুইভ্যালেন্ট ডেফিনেশন দিলে তোর অ্যাকচুয়ালি বুঝতে সুবিধা হবে। ইকুইভ্যালেন্ট ডেফিনেশন যেটা
প্রোডাক্ট হিসাবে আমরা লিখি ইউভি প্লাস ভি ইউ, ঠিক আছে, ইনার প্রোডাক্টের রেসপেক্টে ইজ ইকুয়ালস টু 2 বাইলিনিয়ার ইউ কমা ভি। এইটা হচ্ছে এর আইডিয়াটা, আর কিছু না। আর কেউ এখানে বলতে ইউ ভি আর ভি ইউ তো এক, সেটা তো নয়, আমরা জানি, ঠিক আছে, সেটা দ্যাট ইজ নট ট্রু। ইনার প্রোডাক্টের ক্ষেত্রে তো একদমই নয়, ঠিক আছে। তো জাস্ট ইউভি এন্ড ভি ইউ ইকুয়ালস টু 2 বি ইউভি। আগে জিনিসটা লেখ, একবার নিজে বোঝার চেষ্টা কর, তারপর আমি এখানে আরো কিছু জিনিস বলবো, তাড়াহুড়ো করে লাভ নেই, এটা একটা একদমই নতুন টপিক। এটা একটা ওপর একটা ওপর অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটেড ম্যাট্রিক্সটা না, এই পার্টিকুলার যে ফর্মটা বা যে কোয়াড্রেটিক ফর্মের যে জেনারেলাইজ যে ভার্সনটা, যেই জেনারেলাইজ যে ভার্সনটা তার সাথে যে ম্যাট্রিক্সটা থাকে সেটা মানে তার সাথে অ্যাসোসিয়েটেড যে বাইলিনিয়ার ফর্মটা থাকে সেটা এটাই, ঠিক আছে, সেটা এটাই। এটাকে আবার অনেক 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 জায়গাতে এটাকে পোলারাইজেশনও বলে। দ্য বাইলিনিয়ার ফর্ম বি ইজ দ্য পোলারাইজেশন অফ দ্য কোয়াড্রেটিক ফর্ম কিউ, অনেকে বলা হয়। দ্যাট ইজ আ ডিফারেন্ট রিজন, আমি ওখানে যাচ্ছি না, অনেক আলোচনার বিষয় আছে, তো মানে অনেক 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 আলোচনার বিষয় আছে। তো আমরা আপাতত জিনিসটাকে মানে কনজার্ভ রাখছি, যাতে আমরা ধীরে 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 জিনিসটার ওই কি বলবো পেঁয়াজের খোসাগুলো ছাড়াবো। এবার দেখ, একটা কোয়াড্রেটিক ফর্ম বেসিক্যালি একটা তোকে কি দেয়, একটা নাম্বার দেয়, তাই না? একটা কোয়াড্রেটিক ফর্ম কোনো একটা পয়েন্টে যদি তুই পুট করিস, কোনো একটা ভেক্টর তুই যদি পুট করিস, তাহলে সেখান থেকে তুই কি পাবি, ওটা কোয়াড্রেটিক একটা পলিনোমিয়াল এক্সপ্রেশন থাকে, তুই একটা পয়েন্ট পুট করলে ওখান থেকে তুই রিয়েল নাম্বার পাবি, তাই তো? এটাই তো কোয়াড্রেটিক ফর্মের বক্তব্য, ঠিক? খুব হ্যাঁ। সহজ কথাই বললো। এবার কোয়াড্রেটিক ফর্ম তাহলে gives you a number, বেসিক্যালি সেটা কিরকম হয় সেটা দেখ, এখানে যে এই যে ল্যামডা স্কোয়ার কিউভি মানে বেসিক্যালি কি কোয়াড্রেটিক ফর্ম কি করে, একটা ভেক্টর তুই যদি ইনপুট দিস, তাহলে সেই ভেক্টরটা লেন্থের স্কোয়ার এটা তুই ফেরত পাস অ্যাকচুয়ালি। যদি আমরা আরেকটুখানি ম্যাথামেটিক্সে ভেতরে যাই, কোয়াড্রেটিক ফর্মে কি হয়, কোয়াড্রেটিক ফর্মে তুই যদি একটা ভেক্টর নিস, সেটা যখন তার যেটা আউটপুট আসে, সেটা ভেক্টরটার লেন্থের স্কোয়ার, সেইভাবে জিনিসটা ফেরত আসে, ঠিক আছে। কিন্তু জিওমেট্রি কিংবা ফিজিক্সে, ঠিক আছে, এই যে প্রোডাক্ট অফ ভেক্টরস, ঠিক আছে, রোটেশন, রোটেশন অফ এ ভেক্টর, রিফ্লেকশন অফ এ ভেক্টর, ঠিক আছে, এছাড়াও স্পিনার কথাটাও আমি বলে দিচ্ছি, স্পিনার অফ এ ভেক্টর আমি পরে জিনিসগুলো ক্লিয়ার করব কি। তো সেইগুলো ফিজিক্স বা জিওমেট্রিতে আমাদের লাগে। তাহলে সহজ কথায় আমরা একটা অ্যালজেব্রা চাইছি, যেই অ্যালজেব্রাটা ভেক্টরটাকে ভেক্টর স্পেসটাকে কন্টেইন করবে, এবং যেই অ্যালজেব্রাটার মধ্যে যে ভেক্টর মাল্টিপ্লিকেশন যেটা হচ্ছে, প্রোডাক্ট যেটা হচ্ছে, সেটা কোয়াড্রেটিক, তার অ্যাসোসিয়েটেড ওই ভেক্টরটা যদি একটা পার্টিকুলার কোয়াড্রেটিক ফর্মের ভেতর দিয়ে গেলে কি ভ্যালু দেয়, সেই কোয়াড্রেটিক ফর্মটা মনে রাখবে, সহজ কথায় বলতে গেলে, ঠিক আছে। তাহলে একটা অ্যালজেব্রা চাইছি, কি বলছি আমি, আমরা একটা অ্যালজেব্রা চাইছি যেটা ভেক্টর স্পেসটাকে কন্টেইন করবে, এবং ধর যখন অ্যালজেব্রাটা কোনো একটা পার্টিকুলার, যেমন কোয়াড্রেটিক ফর্ম কেন বাইলিনিয়ার, কারণ ওখানে দুটো আছে এক্স ওয়াই, তাই না, বা ইউভি, দুটো জিনিস আছে, তাই তো, ঠিক, দুটো ভ্যারিয়েবল আছে। এবার তাহলে যখন আমি বলছি ক্লিফোর্ড অ্যালজেব্রা, তখন একটা অ্যালজেব্রা যেটা ভেক্টর স্পেসটাকে কন্টেইন করছে, এবং যখন ওই অ্যালজেব্রা অ্যাকচুয়ালি ওই ভেক্টর স্পেসের ভেতরে যে কোয়াড্রেটিক ফর্মটা চলছে, যে কোয়াড্রেটিক ফর্মটা কোয়াড্রেটিক ফর্ম ডিফাইন করলাম আমরা, সেই কোয়াড্রেটিক ফর্মে মাধ্যমে ভেক্টরগুলোর মাল্টিপ্লিকেশন যখন করা হচ্ছে, সেই যে আউটপুটটা আসছে,
সেই আউটপুটের ইনফরমেশনটাকেও মানে সেই কোয়াড্রেটিক ফর্মটাকে ক্যারি করে। সেটা হচ্ছে ক্লিফোর্ড অ্যালজেব্রা। যখনই আমরা বলছি ক্লিফোর্ড অ্যালজেব্রা অন আ ভেক্টর স্পেস, তাহলে তার অ্যাসোসিয়েটেড কোয়াড্রেটিক ফর্মটাকেও কিন্তু ক্লিফোর্ড অ্যালজেব্রা রাখে। কারণ ক্লিফোর্ড অ্যালজেব্রা বলছি যে মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস, তাহলে মাল্টিপ্লিকেশনের জন্য ইট ইউজ কোয়াড্রেটিক ফর্ম। ঠিক আছে, সহজ কথায় বলতে গেলে, খুব সহজ কথায় বলছি, কারণ টপিকটা বিশাল অ্যাডভান্স। ঠিক আছে, ফিজিক্সের জন্য তো মারাত্মক ইম্পর্টেন্ট, ম্যাথামেটিক্সের জন্য খুব ইম্পর্টেন্ট। দাদা এই যে তুমি লিখিয়েছো না যে ভি স্কোয়ার ইকুয়াল টু কিউ অফ ভি, তার মানে কিউ অফ ভি সমান ওই ভি এর মাল্টিপ্লিকেশন ভি ইন্টু ভি, তাই তো? ওই ভি স্কোয়ার কিউ যেটা করেছো ভি মানে ভি মাল্টি ও হ্যাঁ, এইটা এইটা এটা এটা ওটা এটা তো আমি আসছি। তার আগে কিউ ল্যামডা ভি ইকুয়ালস টু ল্যামডা স্কোয়ার ভি যদি দেখি, তাহলে এটা অনেকটা হোমোজিনিয়াস অফ ডিগ্রি 2 মনে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো আমরা সেটাতে আসছি, এটা যেটা তুই জিজ্ঞেস করছিস। এবার ধর যদি আমি ওটারই উত্তর দিই, তাহলে এটা কি হতে পারে? ধর তোর কাছে আমরা বলছি যে কোনো দুটো ভেক্টর, ঠিক আছে, মাল্টিপ্লাই হচ্ছে কোনো একটা পার্টিকুলার অ্যালজেব্রা রেসপেক্টে, কারণ মাল্টিপ্লিকেশন তো একটা অ্যালজেব্রিক প্রপার্টি, তাই না? তো সাপোজ ইন টার্মস অফ এনি অ্যালজেব্রা, তাহলে আমরা বলছি যে ভেক্টরের মাল্টিপ্লিকেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এবার দেখ, এখানে একটা খুব মজার বৃত্তান্ত আছে, মজার বৃত্তান্ত আছে। কিরকম, কি বৃত্তান্ত সেটা? সেটা হচ্ছে যখন তুই ভেক্টরের মাল্টিপ্লিকেশন করছিস, তখন এটা তো একটা ভেক্টর স্পেসে হচ্ছে, তাই না? সেখানে কিন্তু দেখ, যখনই বলছি কোয়াড্রেটিক বা বাইলিনিয়ার, তার মানে একটা বাই ডিফল্ট একটা ইনার প্রোডাক্ট আছে, তাই না? তাই তো, ইনার প্রোডাক্ট আছে। এখন ইনার প্রোডাক্ট থাকলে তার দিয়ে তৈরি একটা মেট্রিকও আছে, ডিসটেন্স ফাংশন, ঠিক? হ্যাঁ এবার এই ক্লিফোর্ড অ্যালজেব্রা বেসিক্যালি কি করছে, যখন তুই ম্যাট্রিক মানে যখন তুই ভেক্টর মাল্টিপ্লিকেশন করছিস, সে মাল্টিপ্লিকেশনের সময় ওই মেট্রিকটাকেও কিন্তু আগলে রাখছে। ঠিক আছে, কতটা গুরুত্বপূর্ণ ভাব, তুই ভেক্টর স্পেসে দুটো ভেক্টর মাল্টিপ্লিকেশন, ডট মাল্টিপ্লিকেশন ক্রস নয়, কারণ ইনার প্রোডাক্ট মাল্টিপ্লিকেশন মানে ডট মাল্টিপ্লিকেশন ইন জেনারেল। ঠিক আছে, ফলে ইনার প্রোডাক্ট মাল্টিপ্লিকেশন মানে ডট মাল্টিপ্লিকেশন অলওয়েজ ইন জেনারেল ফর্ম, ডটের জেনারেল ফর্ম হচ্ছে ইনার প্রোডাক্ট। তো যখন আমরা বলছি যে সাপোজ আমাদের কাছে একটা ইউ ভি বিলংস টু দ্য ভেক্টর স্পেস আছে, তাহলে কিউ অফ ইউ প্লাস ভি, ওই যে রিলেশনটা ভি স্কোয়ার ইকুয়ালস টু কিউ ভি, তাহলে দ্যাট ইজ ইউ প্লাস ভি তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইউ স্কোয়ার প্লাস ইউ ভি প্লাস ভি ইউ প্লাস ভি স্কোয়ার, এই ডান দিক দিয়ে, কারণ কমিউটেটিভিটি তো ওভাবে বলা যায় না। ঠিক আছে, তো সেটা নেই। তো সেটা আমাকে কি দিচ্ছে, তাহলে ইউ স্কোয়ার আমাকে কি দেবে, কিউ ইউ, তাই তো? ভি স্কোয়ার আমাকে কি দেবে, কিউ ভি, তাই না? এই ভি হ্যাঁ স্কোয়ার ইকুয়ালস টু কিউ ভি, এই যে রিলেশনটা সেখান থেকে। হুম আর এটা আমাকে কি দেবে, দিস ইজ নাথিং বাট দ্য দিস। ঠিক আছে, ইউ ভি প্লাস ভি ইউ ইজ দ্য বাইলিনিয়ার ফর্ম অফ ইউ ভি। ঠিক আছে, অনেকে জিনিসটা যখন শুধু আমরা ইনার প্রোডাক্ট দিয়ে ভাবলে, এটাকে অনেকে এভাবেও লিখে, যদি শুধুমাত্র কেউ কি যদি এটাকে ইনার প্রোডাক্টের রেসপেক্টে ভাবতে চায়, তো এভাবেও লেখে। বাট আমরা এখানে বাইলিনিয়ার ইউজ করছি, পার্টিকুলার টাইপ। তাহলে ইউ ভি প্লাস ভি ইউ, এইটা এই বাইলিনিয়ারটা। ঠিক আছে, দুটো আছে তো একটু। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে পুরো এই যে সেকশনটা। আচ্ছা, আর একটা জিনিস এখানে অ্যাকচুয়ালি বলার দরকার ছিল, সেটা হচ্ছে তুই যদি এটা একবার দেখিস চট করে, এই যে রেজাল্টটা, এই যে রেজাল্টটা তুই যদি দেখিস, ঠিক আছে, তুই ভালো করে লক্ষ্য কর যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এই যে আমরা একটা কাজ একটু উল্টোই করে ফেলেছি, এইটাকে এখানে খুলে লিখেছি, দিয়ে আমরা এখানে এই ফর্মুলাটাই লাগিয়ে দিয়েছি। না না না, সেটা ভুল হয়েছে। ঠিক আছে, সেটা ভুল হয়েছে। আমরা এইটাকে আনতে চাইছি, এস্টাবলিশ করতে চাইছি। তো এইটা বাঁদিকে লিখলাম। এবার কিউ ইউ প্লাস ভি, এইটাকে তুই এখান থেকে ডেরাইভ কর, তাহলে কি হবে দেখ তো, টু বি ইউ ভি প্লাস কিউ ইউ প্লাস কিউ ভি, তাই না? এখান থেকে এই যে অ্যাসোসিয়েটেড বাইলিনিয়ার ফর্মটা থেকে কিউ ইউ প্লাস ভি এর ভ্যালু কত আসবে,
2b uv প্লাস qu প্লাস qv, রাইট? ঠিক তো? দেখ, হুম সেইটা আমরা এখানে পুট করছি এইখানে। ওকে, ক্লিয়ার? হুম আচ্ছা, এবার তাহলে দেখ, তাহলে কি পড়ে থাকছে? এবার তুই এখানে ফর্মুলা লাগা, ইউ কিউ ইউ ইকুয়ালস টু ইউ স্কোয়ার, এই জিনিসটা লাগা। তুই দেখবি এই পুরোটাই ইউভি প্লাস ভি ইউ এই ফর্মে পড়ে রয়েছে। ঠিক আছে, এইটাকে আমরা বলি হচ্ছে ক্লিফোর্ড রিলেশন। ঠিক আছে, ক্লিফোর্ড রিলেশন এতটা। এতটা দেখে নে, তারপর আমরা এখানে ভি স্কোয়ার ইকুয়ালস টু কিউ ভি আর মেট্রিক প্রপার্টিটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমরা আসছি হচ্ছে এই জিনিসটার মানেটা কি। হ্যাঁ, দেখ অ্যাকচুয়ালি ভালো করে বোঝার চেষ্টা কর। ইন ইন ভেক্টর স্পেস তুই কখনো ভেক্টর স্পেসে ভি স্কোয়ার একটা ভেক্টরের স্কোয়ার দেখেছিস? নট 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 ভেক্টর অ্যানালিসিস, ছোটবেলাতে ভেক্টর অ্যানালিসিসের কথা বলছি না, যেটা একদম ছোটবেলাতে করেছিস, ওই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ সেটার কথা বলছি না, আমি ভেক্টর স্পেসের কথাই বলছি। বলতো, ভি স্কোয়ার, নট মড নর্ম ভি তার স্কোয়ার না, মড ভি তার স্কোয়ার তা না, নর্মাল ভি স্কোয়ার দেখেছিস কখন? না দেখিস না, এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি দেখেনি অনেকে এখানে। যদি কেউ রেকর্ডিং দেখে সে ভাববে হয়তো মানে যদি যে কেউ আরবিটারি স্টুডেন্ট, আমি ঋত্বিকের কথা বলছি না, আরবিটারি যে কেউ, সে প্রথমে ভাবে না তো দেখেছি। না না, দেখিস নি অ্যাকচুয়ালি, যেটা দেখেছিস সেটা অন্য সেন্সে দেখেছিস। অ্যাকচুয়ালি সহজ কাজ, আমি একটা ওয়ার্ড অফ কশন লিখে দিতে পারি এখান থেকে, যে ইন আ ভেক্টর স্পেস, ইন আ ভেক্টর দ্যার ইন আ ভেক্টর স্পেস। আচ্ছা, আমার কথা কাটছে না তো কখনো? না হ্যাঁ, যাক, আমার পয়সাটা উসুল হচ্ছে আর কি। ঠিক আছে, there is no multiplication, so v square has no meaning। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বক্তব্য। কারণ ভেক্টর স্পেসে there is no multiplication, in vector space there is no multiplication, কোনো মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, ভি স্কোয়ার মানে ভি ডট ভি, হ্যাঁ, ভি স্কোয়ারটা মানে ভি ডট ভি। ডটটা পরে আসবে। তা না, তা না, তা না, ডট ভেক্টর স্পেসে ডট কোত্থেকে আসবে যতক্ষণ না তুই ডট প্রোডাক্ট ডিফাইন করছিস, তাই না? হুম তো হুম ভেক্টর স্পেসে তো সেটা নেই, ভেক্টর স্পেসে দুটো প্রপার্টি, এটা অ্যালজেব্রা, হ্যাঁ একটা অ্যাডিশন, একটা স্কেলার মাল্টিপ্লিকেশন, এর বাইরে কিচ্ছু নেই। এবার তাহলে কখন ভি স্কোয়ার পাই? উই only get v square after we embed v into an algebra, extra, not that algebra, extra একটা algebra, algebraic relation। তাহলে এই যে ভি স্কোয়ার ইকুয়ালস টু কিউ ভি, ঠিক আছে, সেটার মানে হচ্ছে when a vector v is multiplied by itself inside the Clifford algebra, the result is the scalar qv। এই জন্য তুই ভালো করে লক্ষ্য করবি, আমরা বারবার লিখছি, কখনো কিন্তু আমরা qv ইকুয়ালস টু ভি স্কোয়ার লিখছি না, আমরা লিখছি ভি স্কোয়ার ইকুয়ালস টু qv, তাই না? এইটার একটা রিজন আছে, সেটাই আমরা এখানে লিখলাম। যে কি রিজন সেটা?
যে যখন একটা ভেক্টরকে তার দ্বারা মাল্টিপ্লাই করা হচ্ছে ক্লিফোর্ড অ্যালজেব্রার ভেতরে, তখন কিউভি সেটা পাচ্ছে। কিউভি বেসিক্যালি কি? কিউভি হচ্ছে কোয়াড্রেটিক ফর্ম যার ভেতরে ভিটাকে তুমি দিয়েছো, একটা পয়েন্ট পুট করেছো, তাহলে সেই কোয়াড্রেটিক ফর্ম থেকে তো একটা রিয়েল ভ্যালু পাবে, রাইট? তাহলে তার রেজাল্ট ইজ দ্য স্কেলার কিউভি ডিফাইন করা হচ্ছে। বুঝতে পারছিস কি মানে দাঁড়ালো? যে ভি স্কোয়ার যখন একটা ভি কে তার দ্বারা মাল্টিপ্লাই করা হচ্ছে, তখন বেসিক্যালি তুমি যে ভ্যালুটা পাচ্ছ সেটা একটা স্কেলার। সেই স্কেলারটা কার থেকে আসছে? ভি এর উপরে ভিটা যদি কোয়াড্রেটিক ফর্মে পুট করা যায়, সেইটা যে স্কেলার ভ্যালুটা দেবে, যে রিয়েল নাম্বারটা দেবে বা যে নাম্বারটা দেবে, সেইটা থেকে আসছে। রিয়েল বা কমপ্লেক্স যাও দিই না কেন। ঠিক আছে? বুঝতে পারলি কি হলো? এর কি মানে দাঁড়ালো? ভি স্কোয়ার ইকুয়ালস টু কিউ। ধীরে ধীরে জিনিসটা চেঞ্জ হবে। তারা প্রথম প্রথম তো চেঞ্জ হয় না। তো এটা হচ্ছে ব্যাপার। তো এখানে মোটিভেশন হিসাবে কিভাবে রাখতে পারে? ধর এখানে আমি বলি যে মানে ভি স্কোয়ার ইকুয়ালস টু কিউভির মোটিভেশনটা কি, কোত্থেকে আসছে মোটিভেশন, সেটা কি? আমরা জানি যে লেন্থ অফ এ ভেক্টর, লেন্থ সেটা হচ্ছে আমাদের ভি স্কোয়ার, ঠিক আছে? নর্ম ভি তার স্কোয়ার আর কি, সেটা হচ্ছে লেন্থ, তাই তো নাকি রে? লেন্থ এটাই তো, নর্ম ভি তার স্কোয়ার, স্কোয়ার্ড লেন্থ আর কি, সহজ কথা। নর্ম ভি মানে হচ্ছে রুট আন্ডার ওই, যদি x1 x2 থাকে তো 0 মাইনাস x1 স্কোয়ার, মানে দ্যাট ইজ x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার। তো নর্ম ভিটা স্কোয়ার হচ্ছে স্কোয়ার্ড লেন্থ, দ্যাট ইজ x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার, নাকি? হ্যাঁ। এখন অ্যাঙ্গেল, আর হচ্ছে ইউভি, অ্যাঙ্গেলটা আমাদের এইটা ইনার প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে আমরা বলছি যে তাহলে এখান থেকে কি বক্তব্য দাঁড়াচ্ছে? তাহলে স্কোয়ার অফ এ ভেক্টর শুড গিভ ইটস লেন্থ টু বি আ স্কোয়ার। সহজ কথা দাঁড়ালে মানে আমাদের এখানে কি চাই? এটাই তো চাই, ভি স্কোয়ার, লেন্থ টু বি আ স্কোয়ার। তাহলে লেন্থ হচ্ছে ভি স্কোয়ার। এবার কিভাবে সেটা তৈরি করা যায়, কিভাবে সেটা এস্টাবলিশ করা যায়, এটা একটুখানি বুঝতে হবে যে এখানে কিভাবে সহজ করে বলা যায়। এখানে জিনিসটা আম দেখ, এখান থেকে একটা জিনিস বুঝতে হবে। তুই একটা লেন্থ পাচ্ছিস, তাহলে লেন্থ মানে বেসিক্যালি একটা ডিসটেন্স ফ্রম দ্য অরিজিন, রাইট? ঠিক তো? লেন্থ বেসিক্যালি একটা ডিসটেন্স ফ্রম দ্য অরিজিন। এখন যখন আমরা বলছি যে একটা অ্যালজেব্রা আমাদের কাছে আছে, অ্যান অ্যালজেব্রা, যেটা আমাদের ক্লিফোর্ড অ্যালজেব্রাই বলতে পারিস। আমরা এমন একটা অ্যালজেব্রা চাইছি যেইটা লেন্থ এবং অ্যাঙ্গেল, ইনার প্রোডাক্ট বেসিক্যালি ডট প্রোডাক্টও পার্টিকুলার কেসে R3 তে। তো সেই ক্ষেত্রে আমরা cos থিটা একটা অ্যাঙ্গেল পাই, তাই না? cos থিটা একটা অ্যাঙ্গেল পাই, cos অফ কি ছিল এটা, a ডট b, তার ফর্মুলা কি? মড a মড b cos থিটা, তাই তো? একটা অ্যাঙ্গেল পাই বেসিক্যালি, কারণ মড a মড b তো স্কেলার। হ্যাঁ। তাহলে আমরা একটা অ্যালজেব্রা চাইছি যেটার ভেতরে লেন্থটাও আছে এবং অ্যাঙ্গেলটাও আছে। এখন লেন্থ মানে কি? হোয়াট ইজ লেন্থ? লেন্থ মানে হচ্ছে অরিজিন থেকে ডিস্টেন্স। তাহলে আমরা একটা অ্যালজেব্রা এখান থেকে তৈরি করতে পারছি, বা একটা অ্যালজেব্রা আমার দরকার, যেই অ্যালজেব্রাটা বেসিক্যালি কিন্তু আমাকে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, ঠিক আছে, যে মেট্রিকটা বানানো যায়, কারণ কারণ মাল্টিপ্লিকেশন ভি স্কোয়ার তার মড, দ্যাট ইজ ভি এর মড, এটা বেসিক্যালি ইকুইভ্যালেন্স টু কিউ ভি, এটাই কিন্তু তাই। কারণ ভি মড ভি তার স্কোয়ার মানে ভি স্কোয়ার, এটা তোমরা জানি সবাই কি মড ভি তার স্কোয়ার মানে ভি স্কোয়ার, সহজ কথা। তো তাহলে আমাদের একটা অ্যালজেব্রার প্রয়োজন হচ্ছে, সেটা কিভাবে আমরা পাচ্ছি?
যে যখন আমরা বলছি যে মাল্টিপ্লিকেশন হচ্ছে, তাহলে মাল্টিপ্লিকেশন হচ্ছে ওটা লেন্থ পাচ্ছি, অ্যাঙ্গেলটা প্রিজার্ভ হচ্ছে, তাহলে আমাকে একটা মেট্রিক বানাতে হবে যেইটা অ্যাকচুয়ালি এই মাল্টিপ্লিকেশনটার উপরে তৈরি হয়েছে। বোঝাতে পারলাম কি বলতে চাইছি আমি, আমরা কি চাইছি এক্স্যাক্টলি? এই যে এটা রিজনটা হচ্ছে এখানে, এই যে কথাটা আমি এখানে তৈরি করেছিলাম, এইটা কেন বলেছিলাম তার রিজনটা আমি এখানে তৈরি করছি, কিন্তু যে আমাদের এখানে আমরা একটা মেট্রিক বানাতে চাইছি যেটা বেসিক্যালি তৈরি হচ্ছে অন দ্য বেসিস অফ মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, ঠিক আছে। তাই জন্য আমরা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের মোটিভেশন, যে কেন আমরা একটা ক্লিফোর্ড অ্যালজেব্রার পারপাসটা আমরা কি, মোটিভেশনটা কি, যে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে নরমালি আমরা যখনই বলি মেট্রিক, ঠিক আছে, তো ইনার প্রোডাক্টের থ্রু মেট্রিকটা নিয়ে আসা যায় আমরা জানি। ঠিক আছে, তো মেট্রিক বেসিক্যালি একটা লেন্থ দেয়। তো মাল্টিপ্লিকেশন, এবার কেমন মাল্টিপ্লিকেশন সেটা আমাদের বিবেচনা করতে হবে। তাহলে এখন কোয়াড্রেটিক ফর্মের থ্রু আমরা জিনিসটাকে এখানে এস্টাবলিশ করতে পারি। ঠিক আছে, এখানে আরো কিছু জিনিসও বলার আছে। ঠিক আছে, এটা প্রথম ধাপ, এখানেই শেষ না। তো আমরা এখানে একটা জিনিস তৈরি করেছিলাম, সেটা হচ্ছে যে টু বি ইউভি ইউভি প্লাস ভিইউ, বা বলতে পারিস বি ইউভি ইকুয়ালস টু হাফ অফ টু, মানে হাফ অফ ইউভি ইন্টু ইউভি প্লাস ভি। ঠিক আছে, তাহলে তুই ভালো করে লক্ষ্য করবি যে এখানে এই যে হাফ অফ ইউভি প্লাস ভিইউ, সেটা বেসিক্যালি একটা বাইলিনিয়ার ফর্মের সিমেট্রি, তাই না? এখানে ইউভি প্লাস ভিইউ মানে এটা সিমেট্রি প্রিজার্ভ করছে। ঠিক আছে, তো সেই এটাও একটা ব্যাপার। ঠিক আছে, এখানে আমি এখনো সিগনেচারে যাবো না, এখানে আরেকটু জিনিস বলার আছে। এখানে এখানে অর্থোগোনালিটি আমরা দেখতে পারি। অর্থোগোনালিটি যদি তুই বলিস, যদি দুটো ভেক্টর অর্থোগোনাল হয়, তাহলে বি অফ ইউভি কি হবে? বি অফ ইউভি কি হবে আমাদের? 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা ইউভি প্লাস ভিইউ ইকুয়ালস টু 0 পাবো। তাহলে ইউভি ইকুয়ালস টু মাইনাস ভিইউ পাবো। মানে অর্থোগোনালিটি যদি থাকে, তাহলে এইখান থেকে আমরা দেখতে পাই যে এইটা অ্যাকচুয়ালি কমিউটেটিভ নয়। হচ্ছে না, হ্যাঁ। কমিউটেটিভ হচ্ছে না। তাহলে এই জিনিসগুলো এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, এবার যদি এখানে কেউ একটুখানি অ্যাডভান্স জিনিস জানতে চায় যে আমরা এটা কেন করছি, ঠিক আছে, আমি বুঝলাম যে মেট্রিক, ঠিক আছে, ইনার প্রোডাক্ট থেকে মেট্রিক তো হয়, ঠিক আছে, আমরা ওইটাও লিঙ্ক করব, ওটাও বাকি আছে এখনো খেলা, তখন অনেকগুলো খেলা বাকি। তবুও যদি এখানে কারো এই মুহূর্তে দাঁড়িয়ে আর একটা প্রশ্ন তৈরি হতে পারে যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, কি বা কি, মানে জিনিসটা কি। প্রথমত এখানে একটা জিনিস বোঝো, সেটা হচ্ছে যে টু বি ইউভি ইকুয়ালস টু ইউভি প্লাস ভিইউ। তো এখান থেকে বেসিক্যালি যেটা আসছে সেটা ইউ ডট ভি, যদি আমরা এভাবে লিখি তাহলে হাফ অফ ইউভি প্লাস ভিইউ, এইটা, দিস ইজ ইয়োর ইনার প্রোডাক্ট। ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট বলা ভালো, পার্টিকুলার ডট প্রোডাক্ট বলা ভালো। একদম তুই যদি ডট প্রোডাক্টের একদম শুরুটা দেখিস, এটা কি করে দেখতে পারিস বলতো, ইউটিউবে ওটা অ্যাভেলেবেল আছে আমার চ্যানেলে, তাহলে আমি তোকে এটা খুঁজেও পাঠিয়ে দিতে পারবো। ইনার প্রোডাক্টের ওটা ওটা অ্যাভেলেবেলই, যদি খুঁজিস তাহলে পেয়ে যেতে। ইনার প্রোডাক্টের একদম ফার্স্ট ক্লাসে ইনার প্রোডাক্ট আর ডট প্রোডাক্টের মধ্যে যেটা রিলেশন হয় না, এটা হচ্ছে সেই রিলেশনটা, একদম একদম বেসিক রিলেশন ইনার প্রোডাক্ট এবং ডট প্রোডাক্টের মধ্যে। ওই এস্টাবলিশমেন্টে যাচ্ছি না। বেসিক্যালি ডট প্রোডাক্ট কি হয় ওখানে, মানে ডট প্রোডাক্টের ইনার প্রোডাক্ট মানে x1 প্লাস y1 প্লাস x2 প্লাস y2, মনে পড়ছে ওই ডট প্রোডাক্টের ক্ষেত্রে ওই যেটা ফর্মুলা ছিল প্রথমে, হ্যাঁ, হ্যাঁ ওইটা, মানে ওটা ওটা ইনার প্রোডাক্টের প্রাইমারি ফর্মুলা, যেটা ডট প্রোডাক্টের রেসপেক্টে, এটা সেটাই লেখা হয়েছে বেসিক্যালি। ঠিক আছে, তো এইটা একটা আছে। আর এরপরে আর একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে ওয়েজ প্রোডাক্ট, যেটা দেখতে অনেকটা এরকম, এটা একটু আমি অ্যাডভান্স বলছি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ওয়েজ প্রোডাক্ট। ওয়েজ প্রোডাক্ট, তাহলে ডট প্রোডাক্ট এবং ওয়েজ প্রোডাক্ট। তাহলে ক্লিফোর্ড অ্যালজেব্রা যেটা করছে
সেটা হচ্ছে ডট প্রোডাক্ট এবং ওয়েজ প্রোডাক্টকে একটা ছাতার তলায় নিয়ে আসছে। এটা হচ্ছে ক্লিফোর্ড অ্যালজেব্রার পারপাস। ঠিক আছে? তাহলে সহজ কথায় এমন কি কোনো জিনিস আছে যেটা দুটোকেই একসাথে ইউজ করতে পারে? ইন জেনারেল আমরা করতে পারি না। ঠিক আছে? যেহেতু ক্লিফোর্ড অ্যালজেব্রা আছে, এখন এমনিতেই ক্লিফোর্ড অ্যালজেব্রা কথাটা উল্লেখ না করেই লোকজন কাজ করে। বিকজ ক্লিফোর্ড অ্যালজেব্রা আছে। ঠিক আছে? বিকজ ক্লিফোর্ড অ্যালজেব্রা আছে, সেটাকে উল্লেখ না করেই লোকজন কাজটা করে। তো ক্লিফোর্ড অ্যালজেব্রা যেটা করছে সেটা হচ্ছে ভেতরে পেছনে কাজটা করছে, ইন ব্যাকগ্রাউন্ড, যে ডট প্রোডাক্ট এবং ওয়েজ প্রোডাক্টের মধ্যে এস্টাবলিশমেন্ট। ঠিক আছে? সহজ কথা, তুই যদি কিছুই না, তুই যদি এখানে এটাকে দুটোকে যোগ করে দিস, যোগ করে দিলে কি হবে? ইউভি ভিইউ মানে মাইনাস গুলো কেটে যাবে, পড়ে থাকবে হচ্ছে তোর শুধু ডান ইউভি। ডান দিকে ইউভি পড়ে থাকবে শুধু, হাফ হাফ প্লাস হাফে 1 হয়ে গেল। আর মানে বাঁ দিকে, এটাকে আমি ঘুরিয়ে বাঁ দিকে লিখছি, আর এখানে তুমি পাবে ইউ ডট ভি প্লাস ইউ এইচ প্রোডাক্ট। এই আলটিমেটলি এই জিনিসটা পাচ্ছ। ঠিক আছে? এটা বেসিক্যালি এটাকে বলা হয় ডিকম্পোজিশন অফ প্রোডাক্ট। এটা লিখে রাখতে পারিস, দিস ইজ কল্ড দ্য ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন অফ প্রোডাক্ট। ওকে, তাহলে ক্লিফোর্ড অ্যালজেব্রা কি করছে? এই ডট প্রোডাক্ট এবং ওয়েজ প্রোডাক্টকে ইউনিফাই করছে এই রিলেশনটার দ্বারা। দিস ইজ দ্য পারপাস অফ দ্য ক্লিফোর্ড অ্যালজেব্রা। ঠিক আছে? দাদা ওই যে একটা প্রুভ করলে না যে ইউভি প্লাস ভিইউ ইকুয়াল টু 2 বাইলিনিয়ার অফ ইউ কমা ভি, ওই প্রুফটা একবার দেখাও না। কালকে আরেকটা ক্লাস নেব। ঠিক আছে? কিছুতেই ক্লাসটা নেওয়া যাচ্ছে না, তাই কালকেই নেব। কালকে তো তোর আর কোথাও স্কুল যেতে হবে না। ঠিক আছে? না। হুম। আচ্ছা, জানিস একটা একটা খুব বড় মানে আমার একটা গ্লানি আছে মানে এই এই যাওয়া নিয়ে। আহ, মানে এটা আমাকে আমার মনে হয় যে অ্যাকচুয়ালি আমাকে অনেক হেল্প করেছে। এটা আমার একটা খুব বড় একটা নেগেটিভ চিট ছিল, জানিস তো? সেটা হচ্ছে আহ, দেখ, আমি নিজে স্টুডেন্টদের বলি যে কলেজ যাওয়া উচিত, স্কুল যাওয়া উচিত, আহ, না গেলে হবে না, পড়াশোনা করতে হয়, সেটা আমি নিজে বলি। কিন্তু ব্যক্তিগতভাবে এটা একদম একদম অন রেকর্ড বলছি, আমি নিজে কিন্তু স্কুল যাওয়া বা কলেজ যাওয়া খুব বেশি পছন্দ করতাম না। কেন জানি পছন্দ হতো না যাওয়া। ফলে আমার অ্যাটেন্ডেন্স ওই তুলনায় খুব কম থাকতো। এবার নর্মালি কি হয়, মা বাবারা মেরে ধরে পাঠায়। এবার আমার মা আহ, যখন আহ, আমি যেতাম আর কি, আমাকে খুব বেশি ফোর্স করতো না যাওয়ার জন্য, যে স্কুল যা। ঠিক আছে? বরঞ্চ আমার বাড়িতে আমি এটা ফিল করেছি যে আমার বাড়িতে, আমার কাকার বাড়িতে, ঠিক আছে, মামার বাড়িতে, উভয় ক্ষেত্রেই লোকজন শেখার দিকে একটু বেশি ইনভলভ। ঠিক আছে? আমি এটা নোটিস করেছি নিজে। ঠিক আছে পড়াচ্ছে, হ্যাঁ ঠিক আছে, তুই নিজে কি শিখলি? সবসময় এই প্রশ্নটা চলে আসতো। ফলে আমি ব্যক্তিগতভাবে স্কুল যে যেতাম না, আমার অ্যাটেন্ডেন্স খুব কম থাকতো, খুবই কম থাকতো। ঠিক আছে? খুবই কম থাকতো। বিশেষ করে মাধ্যমিকে তো আমার অ্যাটেন্ডেন্স এতটাই কম ছিল যে আমার গার্জেন কল হয়েছিল। অ্যাটেন্ডেন্স এতটাই কম ছিল, মানে বুঝতে পারছি আমি খুব কম ফাঁকি মারতাম, খুব ফাঁকি মারতাম স্কুল যাওয়াতে। ঠিক আছে? ফলে আমার স্কুল জীবনের প্রতিও খুব বেশি আগ্রহ ছিল না, যে আমার লোকজন খুব ইমোশনাল হয়ে যায়, স্কুলে তো দারুণ কেটেছে জীবন। আমি যেতামই না। এবং আমি আমার বাড়িতে থাকতে, বাড়িতে বসে বইপত্র পড়তে, জিনিসপত্র দেখতে বেশি ভালো লাগতো। ঠিক আছে? আমি স্কুল না গিয়ে অনেক ক্ষেত্রে বাড়িতে বসে অ্যানিম্যাল প্ল্যানেট দেখতাম, ডিসকভারি চ্যানেল দেখতাম। ওখান থেকে আমি প্রচুর বায়োলজি শিখেছি। এটা একটা গ্লানি, মানে আমার নিজের বলতে খারাপ লাগছে, এটা যে কেউ একটু বিবেচনা করে দেখতে পারবে। এবং হলো কি, বিএসসি তে উঠে আমার ব্রেন স্ট্রোক হওয়াতে আমাকে আর যেতেই হলো না। ঠিক আছে? ফলে অ্যাকচুয়ালি মানে আমি আমি এটা এটা কথাটা ঠিক নয়, কিন্তু কিন্তু এই যে আমার কনসেপ্টটা কেউ হাইজ্যাক করেনি।
মানে এই যে লোকজন বোঝায় আর লোকজন বোঝে এবং সেখান থেকে একটা নতুন থিওরি তৈরি করে, আমার সমস্ত কনসেপ্ট যা তুই রেকর্ডিং এ শুনছিস বা দেখেছিস বা পড়েছিস বা পড়িয়েছি, সব আমার নিজস্ব। এটা হাইজ্যাক নয়। যেটা হতো, এটা হয়, এটা হয়েছে, নেভার ইট ইজ হাইজ্যাকড। মানে আমার নিজের, আমি নিজে বলি না যে এ ভাই যাস, কলেজ যাস, সবাইকে আমি বলি ইউনিভার্সিটি যাস। বাট আমি নিজে যাইনি। একটা সময় আমি নিজে যাইনি, একটা সময় যেতে হয়নি। ঠিক আছে? নাই বিএসসি তে, নাই এমএসসি তে, নাই স্কুল লাইফ। ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি খারাপ। অ্যাকচুয়ালি জিনিসটা ভালো বিষয় নয়। আমি জিনিসটাকে মোটেও খুব ভালো চোখে দেখি না। কিন্তু এটাতে আমি একটা জানি, একটা একটা কি বলবো? একটা আমার পরে এখন মনে হয় যে রিসার্চ লাইনে এসে না, এখন আমার ভালো করে মনে হয় যে আমার কনসেপ্টটা যদি হাইজ্যাক হয়ে যেত, তাহলে আমি আউট অফ দ্য বক্স থিংকিং জিনিসটা নিয়ে আসতে পারতাম না। ঠিক আছে? তুই তুমি যদি তাহলে কোনো দাদা বিএসসি তে বা এমএসসি তে নিজেই পড়েছো? হ্যাঁ, কারণ আমার বিএসসি তে ব্রেন স্ট্রোক হয়েছিল ফার্স্ট ইয়ার পরীক্ষার ঠিক আগে। হুম, ঠিক হুম। আছে? ফলে আর যাওয়ার প্রশ্নই দাঁড়ায় না। কারণ আমি আমার লেফট পোরশন প্যারালাইজ হয়ে গেছে, আমি বাড়িতেই পড়ে থাকতাম। ঠিক আছে? আচ্ছা। ফলে ওই কারণের জন্য যেতেই হয়নি। ফলে হাইজ্যাক এমনিতেই কলেজ ক্লাস হতো না, বাদ দে। সেটা আলাদা বিষয় ছিল। তো যেতেই হয়নি। ফলে কোনোভাবেই কনসেপ্টটা হাইজ্যাক্ট হয়নি। আমি যা পড়াচ্ছি সব আমার নিজস্ব। হ্যাঁ, কিছু, কিছু ১ টা ২ টো জিনিস ওই যেমন এপ্লাইড এর জন্য আমার কাছে আমাকে পড়তে হয়েছে, টিচার নিতে হয়েছে বিএসসি। আমি এপ্লাইড এর লোক নই। ঠিক আছে? লোকজন বলে তুমি তো এপ্লাইড এ রিসার্চ করছো। আমি এপ্লাইড এ রিসার্চ করছি না। আমি ম্যাথমেটিক্যাল ফিজিক্স এ রিসার্চ করছি। দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। তো আম সেই জন্য আমাকে যেতে হয়েছে, পড়তে যেতে হয়েছে। কিন্তু ঐখান থেকে ওই ১ টা ২ টো কনসেপ্ট আমার মাথায় ঢুকে আছে। ঠিক আছে? এই যে আমি অনেক সময়তে বলি ইফ অ্যান্ড অনলি ইফ, এইটা ডেফিনিশন ইজ ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন। আমি যে কথাটা বলি বা অনেকবারই বলি, ডেফিনিশন ইজ নেসেসারি অলওয়েজ সাফিসিয়েন্ট। এইটা আমার বক্তব্য নয়। এটা আমার জানা। আমি এপ্লাইড এর নিজেদের কাছ থেকে শুনেছি। ঠিক আছে? ঠিক আছে? এইটা। দ্যাট ইস দ্য থিং। ঠিক আছে? কিছু, কিছু জিনিস। ঠিক আছে? আমার আছে। আমি যেটা অ্যাকচুয়ালি শুনেছি সেটা আমি ক্লাসেও বলি আ যে এটা আমি শুনেছিলাম। তো এটা আমার কনসেপ্ট নয়, আমি বলেছি। তো তা 99 আমার 99% আমি 1% কনসেপ্ট ওইগুলোই বলতে পারিস। 99% টাই আমার। তো এটা না গিয়েই হয়েছে এবং আমি রিসার্চে অ্যাকচুয়ালি যেটা বুঝতে পারি এটা অ্যাকচুয়ালি ভালো হয়েছে। মানে এখন আমার মনে হয় যে এটা ভালো হয়েছে। কিন্তু আমি বলতে চাই না ভালো হয়েছে। লোকজন আমার থেকে একটু অন্য রকমের মোটিভেশন পেয়ে যেতে পারে। যে তারা নিজেরাই কলেজ যেতে বন্ধ করে দিল। তো সেটা আমি বলছি না। কিন্তু আমি নিজে পড়ে দেখেছি যে অ্যাকচুয়ালি অনেক কনসেপ্ট হাইজ্যাক্ট হয়ে যায়। তোর মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হবে। তুই সঙ্গে, সঙ্গে জিনিসটাকে ক্লারিফাই করে নিবি। তুই আমাকে জিজ্ঞেস করবি, "দাদা এইটা?" আমি তোকে বলে দেব এটা। তোর আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তুই আর জীবনেও প্রশ্নটা করবি না। অ্যান্ড দ্যাট বিকামস আ প্রবলেম। এইজন্য আমি তোদেরকে প্রেজেন্টেশন দিতে বলি। আমি এমএসসি, বিএসসি তে পড়ি না কিন্তু এসব। আমি তোদেরকে বলি প্রেজেন্ট, কারণ তোরা রিসার্চ লাইনে যাবি। তোদের এই ক্লাস স্কুল, ঠিক আছে? 11-12, হাই স্কুল, কলেজ, মাস্টার্স যেখানে তুই সমস্ত কোয়েশ্চেনের উত্তর পেয়ে এসেছিস অলমোস্ট, বুঝতে না পারলেও পেয়ে এসেছিস। তুই জানিস যেটা হয়। তো ইউ নেভার কোয়েশ্চেনড কেন হয়? এইজন্য আমি তোদেরকে প্রেজেন্টেশন দিতে বলছি যে ইউ কোশ্চেন ইয়োরসেলফ যে তুই জানিস না ব্যাপারটা কেন হচ্ছে। এই জন্যই তুই তার প্রথম প্রেজেন্টেশনটা তুই অতটা ভালো করে তৈরি করার চেষ্টা করেছিলি বলেই তোর মধ্যে একটা জিনিস হিট করে গেল যে এটা তো হয় না, তাহলে এখান থেকে রিসার্চ প্রবলেম আসতে পারে, যেটা জেনুইন একটা রিসার্চ প্রবলেম। ঠিক আছে? এটা তখনই পসিবল হয় যখন তুই প্রশ্নটা করিস। ঠিক আছে? এই জন্যই আমার কাছে আইডিয়া গুলো এত বেশি আছে রিসার্চে। হ্যাঁ, আমি সবার উপরে আমার কাছে এখনো প্রচুর আইডিয়া রয়েছে, যেগুলোর উপর আমি একটা পেপারও লিখিনি। কিন্তু আমি জানি সেই আইডিয়া গুলো আমার মাথা থেকে এসেছে। ফলে এর উপরে কোনো কাজ হয়নি। কারণ মাথা থেকে আসা আইডিয়ার উপরে কোনো কাজ হয় না। ঠিক আছে? সেটা একদম নিজস্ব আমার। ঠিক আছে? এর উপর কাজ হয়নি এবং আমি এখনো লিখিও নি, কিন্তু আমার বিশ্বাস যেটা তুই লিখলে ফান্ডামেন্টালি কোনো ফ্ল আসবে না। ঠিক আছে? এটা কারণ প্রশ্ন। ফলে এইটা যখনই তোর ব্রেইনটা হাইজ্যাক্ট হয়ে যায়, তখন অ্যাকচুয়ালি তুই প্রশ্নগুলো করিস না। তোর মনে হয় যে সবেরই উত্তর আছে। সবকিছুই তুই শিখতে পাচ্ছিস। And that becomes a very big problem. হুম? That becomes a very big problem.
ফলে স্কুল কলেজ যাওয়া অবশ্যই উচিত। কেউ এখান থেকে মোটিভেশন নিয়ে নেওয়া উচিত না এখান থেকে আমিও যাবো না, আমিও শিখবো। বাট দ্য ট্রুথ ইজ দিস, তোমাকে শিখতে হয়, ইউ হ্যাভ টু স্টাডি, ইউ হ্যাভ টু আস্ক দ্য কোশ্চেন টু ইয়োর সেলফ, দেন অনলি ইউ ক্যান লার্ন, অনলি ইউ ক্যান কোশ্চেন। এবার যদি তুই প্রত্যেকটা জিনিসের কোশ্চেন উত্তর পেয়ে যাস না, তাহলে তোর কাছে তুই প্রশ্নটাই করবি না যে এটা কি অন্যভাবে হতে পারতো না, তুই সেটা বলবিই না, কারণ তোর কাছে অলরেডি উত্তর আছে। আমি অলরেডি তোকে বলে দিয়েছি, বা তোকে টিচাররা বা প্রফেসররা বলে দিয়েছে এইটা হয়, এটা হয়। এটা নাও তো হতে পারে। ম্যাথামেটিক্সে এইভাবেই তো লোকজন প্রমাণ করেছে, এটা বিশাল পুরনো থিওরি, কিন্তু লোকজন জিনিসটাকে একদিনে ভেঙে নষ্ট করে দিচ্ছে, কারণ এটা হচ্ছে না। সেটা দুভাবে হয়েছে। ফার্স্ট অফ অল, আইদার কেউ ওই থিওরিটার উপরে, থিওরিটা নিয়ে কোথাও একটা অ্যাপ্লিকেশন করতে গিয়ে দেখতে পেয়েছে যে অ্যাপ্লিকেশন হচ্ছে না, কাউন্টার এক্সাম্পল বানিয়ে প্রুফ ডিসপ্রুভ করে দিয়েছে। আইদার এটা, আর না হলে কেউ প্রশ্ন করেছিল যে আদৌ কি এটা পসিবল, সে একদম আউট অফ দ্য বক্স ভেবেছিল, সেখান থেকে সেটাকে ডিসপ্রুভ করে দিয়েছে। এই দুভাবেই একমাত্র থিওরিকে ডিসপ্রুভ করা যায়, কিন্তু সেকেন্ডের সংখ্যাটা খুব কম। ম্যাথামেটিক্সে এই সেকেন্ডের সংখ্যাটা খুব 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 কম, খুব কম লোক, খুব হাইফাই ম্যাথামেটিশিয়ানরা সেই প্রশ্নটা করেছিল, কারণ তারা ওই আউট অফ দ্য বক্স থিঙ্কিংটাতে বিশ্বাসী ছিল। ঠিক আছে, আদারওয়াইজ ম্যাক্সিমামই ওই প্রথম পারপাসটাতেই জিনিসটা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, এবং প্রচুর ওর উপরে থিওরি রয়েছে। ঠিক আছে, যে ফলে এই কারণেই যখন আমি আমার প্রথম পেপারটা লিখেছিলাম, তখন আমি একটা ফান্ডামেন্টাল থিওরেম, যেটা আমার পেপারের মেন থিওরেম, সেটা শুধু একটা প্রুফ দিইনি, আমি দুটো প্রুফ দিয়েছিলাম। একটা প্রুফ আমার মেন পেপারে আছে, একটা প্রুফ অ্যাপেন্ডিক্সে আছে, আমার পেপারের শেষে অ্যাপেন্ডিক্সে আছে। ফলে যদি কোনো একটা ফান্ডামেন্টাল ক্লেম ফলস হয় জীবনে কোনোদিন, কারণ আমি যে থিওরিটার উপর কাজ করি সেই থিওরিটা কোনোদিন হয়তো জীবনে ভুল প্রমাণিত হলো, সাপোজ হলো, আমার পেপারটা ভুল হবে না, কারণ দুটো ফান্ডামেন্টাল থিওরেম ক্যান নট বি ফলস, দুটো ফান্ডামেন্টাল প্রপার্টি ক্যান নট বি ফলস, দ্যাট ইজ নট পসিবল, আদারওয়াইজ ফিজিক্স নেভার এক্সিস্ট। ঠিক আছে, ফিজিক্স নেভার এক্সিস্ট। তো এটা একটা জেনুইন ইস্যু। ঠিক আছে, এবার সেটা সবসময় বোঝা যায় না, সেজন্য আমি দুটো, লোকজন বলতে পারে তোমার তো বিশ্বাস নেই নিজের থিওরেমের উপর, এটা প্রশ্ন করতেই পারে, আমার নিজেরও মাঝে মাঝে মনে হয় তাহলে কি আমার বিশ্বাসই নেই। অ্যাকচুয়ালি সেটা তারপরে আমার নিজেরই উত্তর এটা, যে অ্যাকচুয়ালি সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে ইউ ক্যান নট নো এভরিথিং, দ্যাট ইজ নট পসিবল, তাই না? তোর পক্ষে সমস্ত কিছু জানা সম্ভব নয়, এটা খুব বড় ধারণা যে আমি সমস্ত কিছু জানি, কোনোদিনই সম্ভব হবে না। ঠিক আছে, এই যে আমি এখন একটা তোর সাথে কথা বলছি, এই মুহূর্তে কোথাও একটা পেপার পাবলিশ হচ্ছে, আই ডোন্ট নো দ্য পেপার, আমি জানা সম্ভব না। সবার সবকিছু জানা তো সম্ভব নয়। দেখা গেল আমি যে ম্যাথমেটিক্সে যে কাজটা করেছি, সেইটা হয়তো কেউ অপারেশনাল রিসার্চে ডিসপ্রুভ করে দিয়েছে, আমি কি করে জানবো? ঠিক আছে, সেটা ফিজিক্সে ধরো এখনো ভ্যালিড আছে, কিন্তু সেটা অপারেশন রিসার্চে সেটা ইনভ্যালিড হয়ে গেছে, হতেই পারে। তো ইউ ক্যান নট নো এভরিথিং। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে ইউ হ্যাভ দ্য গাটস টু প্রুভ দ্য থিং, not in just a one approach but another 2-3 approaches। তোর কাছে 2-3টে অ্যাপ্রোচ যদি থাকে, তাহলে অ্যাকচুয়ালি তোর কোনোদিনই কোনো ফান্ডামেন্টাল থিওরিকে কেউ ডিসপ্রুভ করতে পারবে না, কারণ তোর কাছে 2-3টে অ্যাপ্রোচে তুই রাস্তায় এগোচ্ছিস। ফলে এটাও একটা, বলতে পারিস আমার একটা অভিজ্ঞতা এতদিনের পড়াশোনার লাইনে, বলতে পারিস। ঠিক আছে, তো যাই হোক, আমি একটু অন্য বিষয়েই চলে গেলাম, বাট আই গেস এরা তোকে মোটিভেট করবে। তুই যেহেতু স্কুল যাচ্ছিস সেই জন্যই অ্যাকচুয়ালি আমার মাথায় ব্যাপারটা হঠাৎ ক্লিক করলো, আমি কিন্তু স্কুল যেতাম না। ঠিক আছে, তো এর মধ্যে কোনো বাহাল্লুতি নেই, না খুব বাজে হ্যাবিট। আমি বলবো না যে সবাইকে বাড়িতে বসে ডিসকভারি চ্যানেল দেখো, ছোট ছোট বাচ্চাদের, বাট আমি যদি ভবিষ্যতে আমার নিজেদের মানে নেক্সট জেনারেশনকে আমি সেটাই শেখাবো, যে বাড়িতে বসে বইপত্র বেশি পড়ো। ঠিক আছে, বিকজ স্কুল হ্যাজ আ লিমিটেশন, হ্যাজ আ সিলেবাস ওরিয়েন্টেড জিনিস, আমি কোনোদিনই সিলেবাস ওরিয়েন্টেড পড়িনি। ফলে আমার মধ্যে সেই ভাবটাও নেই যে সিলেবাস ওরিয়েন্টেড, আমি শুধুমাত্র এই এমএসসি বিএসসি পড়াই, বিশেষ করে এমএসসি পড়াই, কারণ ওখানে একটু সিলেবাসের বাইরে বলা যায়, রিসার্চের বাইরে এই জন্যই পড়াই কারণ এখানে আউট অফ দ্য সিলেবাস বলা যায়, কারণ এগুলো সিলেবাসের ব্যাপারই নেই, এটা একটা সুবিধা। তুমি যখন তাহলে বিএসসি এমএসসি পড়েছো তখন তো এত ইন্টারনেটের, তোমার সময় তো এত বাহুল্য ছিল থাকেনি, না, ঠিক। তাহলে তখন তো তোমার পড়তে অনেক টাইম লাগতো।
কোন আমি একটা নিজে হ্যাঁ, ঠিক একদম ঠিক কথা বলেছিস। আমি বই নিয়ে বসতাম। আমার এখনো মনে আছে আমার বাড়ি আমি যেখানে ভাড়া থাকতাম, আমি তো ভাড়াই থাকি ছোটবেলা থেকে। তো সেইখানে সেই বাড়িটাতে ভাড়া থাকতাম সেখানে আমার একটা ছোট্ট ঘর ছিল। সেই ছোট্ট ঘরের পাশে একটা জানলা ছিল, পাশে একটা রাস্তা ছিল, একটা ফ্ল্যাট ছিল। তো আমি ওই জানলাটা খুলে ওই টেবিল নিয়ে প্লাস্টিকের একটা টেবিল ছিল, টেবিলের উপর বই রেখে নিজেকে পড়াতাম। যে এইটা হচ্ছে কেন? আচ্ছা এটার জন্য হচ্ছে। তাহলে আমাকে বল তো দেখি যে এটা কেন হচ্ছে? আমি নিজেকেই প্রশ্নটা করতাম। এবং আমি দেখেছি লোকজন আমার দিকে অনেকক্ষণ দেখতো, "এ কাকে বলছে রে বাবা?" একবার দুবার চোখ চলে যেত, উল্টো দিকের বাড়ির লোকজন আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি একটুখানি আমার মুখ চোখ নিচু করে নিলাম, চুপ হয়ে গেলাম। আমার কাছে কিছু ছিল না। তখন ইন্টারনেট সত্যিই ছিল না। এতটা বেশি গ্রোথ হয়নি। মানে হ্যাঁ, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ছি তার কিছু সময় পরেই বোধহয় জিও চলে এসেছিল। জিও আনলিমিটেড নেট। আমি জিও নিইনি তখন। এবং আমি লোকজনকেও নিতে বারণ করতাম যে, "নিস না ভাই প্রচুর পয়সা পরে পয়সা নেবে।" ঠিক আছে? তো আমি জিও নিইনি এবং জিও নিলেও কোনো লাভ হতো না কারণ YouTube এও প্রচুর কিছু ছিল না। ঠিক আছে? সেই হ্যাঁ, সময় YouTube এ প্রচুর কিছু ছিল না। এবং আমি হয়তো কখনো YouTube দেখতামও না হয়তো আমি জানতামও না। WhatsApp এর আইডিয়াটাই তখনো আসেনি। WhatsApp এর আইডিয়াটা কখন আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার মেবি সেকেন্ড, থার্ড ইয়ারে পড়ি তখন WhatsApp গ্রুপের একটা কনসেপ্ট কিছুজন চালু করেছিল কলকাতা ইউনিভার্সিটিতে। যে পড়াচ্ছ মানে গ্রুপ বানাতে হবে। গ্রুপ থেকে লিভ করা মানে পড়তে আছে। খুব বোকা আইডিয়া মানে বেসলেস। এখন সেটাই খুব মানে বেসফুল হয়ে গেছে। ঠিক আছে? বাট সেরকম জিনিস ছিল। আমি সত্যিই ইন্টারনেট নিয়ে এত মশগুল মানে ছিলাম না। জিনিসপত্র ছিল না। তো আমি নিজে ওই বই খুলতাম এবং এই কারণে আমার বাড়িতে প্রচুর বই আছে। প্রায় ৭০০-৮০০ বই আছে। যার মধ্যে অ্যানালিসিস এর বই প্রায় ৫০ টা কাছাকাছি বই অ্যানালিসিস এর। এরপরেও তো প্রচুর বা পিডিএফ কপি আছে যেগুলো ওই বইয়ের বাইরে। তো আমার কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স যার মধ্যে ম্যাথমেটিক্সটা প্রচুর বেশি। ফিজিক্সের মেইন খুব ওই ১০-১২ টা মতো বই আছে যেগুলো একদম কোর ফিজিক্সের খুব ভালো রাইটারের বই। যেমন ফাইনম্যান লেকচার সিরিজের ৩ টে বই, গ্রিফিথস এর কোয়ান্টাম মেকানিক্স, আম আ ম্যাগনেটিজম, রিলেটিভিটি, আম ওয়েনবার্গের রিলেটিভিটি অ্যান্ড কসমোলজি ম্যাথমেটিক্যাল ফিজিক্স এর বই। এরকম খুব সিলেক্টেড কিছু বই আছে। কেমিস্ট্রির অর্গানিক কেমিস্ট্রি ১ টা ২ টো বই ছিল। আমার অর্গানিক কেমিস্ট্রি আমার ভালো লাগতো বলে। আর প্রচুর ফিলোসফির বই আছে। আমি একসময় প্রচুর ফিলোসফিক্যাল জ্ঞান-ফ্যান দিতাম। তো আ তখন তুই বোধহয় আমার সান্নিধ্যে আসিসনি। তখন ওই প্যান্ডেমিক এর সময় আরকি। আমার একটা YouTube চ্যানেলও ছিল। সেটা আমি এখনো করি না কিছু। তো ফিলোসফির প্রচুর বই আছে। ফিলোসফি, স্পিরিচুয়ালিটির উপরে প্রচুর বই আছে। সাইকোলজির বই আছে। সেগুলো ডিফারেন্ট। সেগুলো খুব বেশি বই নয় কিন্তু খুব সিলেক্টেড। তো আ ম্যাথমেটিক্স এর বই আপনার ৭০০-৮০০ বই আছে। এই প্রতি বছর মানে যখনই আমাদের বাড়ি চেঞ্জ করতে হয়, শিফট করতে হয়, তখন ওটার জন্য বাক্স নিয়ে আসা হয়। মানে ওষুধের দোকানেকে অর্ডার দেওয়া হয় যে আপনাদের কাছে যদি মোটামুটি ৩০-৪০ টা বাক্স দেবেন। তো তারা বাক্স এমনিতেই দিয়ে দেয়। কারণ ওষুধের দোকানের সাথে আমাদের প্রচুর পরিচিতি। সবাই তো অসুস্থ। তো তারা দিয়ে দেয়। তো আমরা সেই করে প্রতিবার বই যাতায়াত হয়। ঠিক আছে? এখনো যেটা হয়েছে সেটা হচ্ছে প্রায় আমার কাছে আরো ৫০-৬০ টা বই দিল্লির বাড়িতে রয়েছে এক্সট্রা। যেটা আমাদের এখানে ইউনিভার্সিটিতে কিছুদিন আগে একজন রিটায়ার হলেন প্রফেসর আমাকে গিফট করেছিলেন। আম যাওয়ার সময় আমাদের টপোলজিক্যাল ভেক্টর স্পেস পড়াতে। আ প্রফেসর অজয় কুমার। তো ফাংশনাল অ্যানালিসিস এর বিশাল বড় একজন প্রফেসর, নাফি সায়েন্টিস্ট। তো তিনি আমাকে কিছু বই দিয়েছিলেন। সেগুলো রয়েছে। আরো কিছু বই এখানে এসে আমি প্রিন্ট করিয়েছিলাম, কিনেছিলাম রয়েছে। ঠিক আছে? সেগুলো আমি কিছুতে বাড়ি পাঠাতে পারছি না। এত ভারী। সেগুলো আমি বাড়ি পাঠাতে পারি না। এগুলো রয়েছে এখানে বেকার ধুলো খাচ্ছে। এর থেকে বাড়িতে যত্নে থাকবে। মা মুছে রাখে। ঠিক আছে? আর এখানে কারণ এখানে লাইব্রেরি আছে। দরকার পড়লে লাইব্রেরি থেকে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স যা দরকার আমি বই পেয়ে যাবো। সায়েন্স লাইব্রেরি থেকে। তো আ দ্যাটস দ্যা থিং। তো সেই সময় আমি শুধু বইই পড়েছি। ঠিক আছে? এখন তো কোন কিছু এখন জানতে ইচ্ছা হলে আর মনে হয় যে ঠিক আছে ভাই চল Google সার্চ। ঠিক আছে? পেয়ে গেলাম। মানে মাথায় সঙ্গে চলে এলো। আ একান্তই যদি কিছু দরকার পড়ে তাহলে এখন ChatGPT ও আছে। একটা দুটো জিজ্ঞেস করলে ও বলে দেয়। Google সার্চেও এখন লিমিটেড কারণ Google সার্চে অনেক ভুলভাল জিনিস আছে। তো ChatGPT কে বললে ২-৪ টা জিনিস বলে দেয়। একান্তই দরকার পড়লে ও বলতে পারে। দেখেছি। তো ভালোই বলে। তো হয়ে যায়। এখন আর খুব বেশি বই ঘাঁটতে হয় না। এখন জিনিসটা অনেকটা বেশি availability বেড়ে গেছে। বাট আমাদের সময় সেইটা ছিল না। ফলে এটা বেনিফিশিয়াল ছিল। ফলে এইজন্যেই প্রচুর সাবজেক্ট জানি। গর্বের ব্যাপার নয়। তুই যে কেউ পড়লে জানতে পারবি। এর মধ্যে আমার কোন ক্রেডিট নেই। তো তুইও পড়লে তুইও জানতে পারবি। তো এই হচ্ছে বক্তব্য। এই হচ্ছে আম আ আলোচনার বিষয় আরকি। আচ্ছা তো আমরা এর পরবর্তী সেকশনে যাই যে কি করা যেতে পারে।
আচ্ছা একদমই এই জন্যই অ্যাকচুয়ালি আমি মানে বলতে পারি পুঁথিগত যে মানে যে টিচার গুরু শিষ্য পরম্পরা বলতে পারিস যে গুরুরা টিচাররা পড়াচ্ছে আমি পড়ছি। ওই যে অ্যাটিটিউডটা যে আমি একটা জিনিস করব, এই ১০ টা কোয়েশ্চেন আমি লাগিয়ে দেবো, এই ১৫ টা কোয়েশ্চেন পরীক্ষায় চলে আসবে। আ আমার দ্বারা সেটা হয় না। ঠিক আছে? এটা আমার ড্রব্যাক বলতে পারিস। কারণ আমি ওইভাবে পড়িনি। কিন্তু এখন যারা অনেকেই পিওর-টিওর পড়াচ্ছে, এপ্লাইড ও পড়াচ্ছে, তারা ওভাবেই পড়ায়। যে ১ম এ বুঝিয়ে দিল, ঠিক আছে? অ্যান্ড দেন এমসিকিউ পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করিয়ে দিল অ্যান্ড দ্যাট থিং ইজ ডান। বাট আমার মনে হয় যে ইটস বেটার টু কন্ট্রিবিউট ইয়োরসেলফ যে তুই যখন কোনো কিছু একটা পড়ছিস তখন নিজের কন্ট্রিবিউশনটাকে নিয়ে আয় যে তুই কি শিখেছিস? নাকি তুই কাদের থেকে শিখেছিস সেই আইডিয়াটাকে অ্যাজ এ সাম ব্যবহার করছিস? তারপরেও তুই প্রচার পাবি। ঠিক আছে? এবং সাথে ভালো প্রচার পাওয়া যায় তুই যদি আল্টিমেটলি ওইভাবে সবার কনসেপ্ট নিয়ে একটা কনসেপ্টের একটা সাম অফ কনসেপ্ট বানিয়ে সেটাকে তুই স্টুডেন্টদের পড়াস এবং নিজে যদি এমসিকিউ করে প্রচুর স্টুডেন্ট প্রচুর পাবি। পড়ানোর নিয়ম এটা। কিন্তু আ তোর নতুন কিছু শেখা হবে না। দ্যাট ইস আ ভেরি বিগ ডিসঅ্যাডভান্টেজ। এবং আমি সত্যি কথা বলতে গেলে আমি পড়াতে গিয়েও প্রচুর কিছু শিখেছি। ঠিক আছে? ওকে। আমি ১০ মিনিট ধরে আমি অনেক জ্ঞান দিলাম। তো ওটা লাস্ট ২ মিনিটের জ্ঞান বলতে পারিস। প্রচুর পড়াতে গিয়ে আমি শিখেছি। মানে অনেক সাবজেক্টের অনেক কোর টপিক আমি পড়াতে গিয়ে শিখেছি। আ এটা অনেকেই বলবে যে আমরাও পড়াই, আমরাও শিখেছি ওখান থেকে। বাট সেই শেখাটা অনেকটা লিমিটেড। কারণ যারা অ্যাকচুয়ালি কোনো কিছু মনে করে না যে আমি শিখে এসেছি, কোনো টিচারের কাছ থেকে বা স্টুডেন্টের কাছ থেকে বা টিচারের কাছ থেকে বা কলেজের কাছ থেকে, তারা যখন পড়াতে যায় তখন তার নতুন শেখাটা মানে দেখবি অনেক প্রফেসর আছেন যাদেরকে তুই যদি কোনো প্রশ্ন করিস তারা একটু রেগে যান। ঠিক আছে? তুই যদি বেশি তর্কে যাস, ঠিক আছে? সে তোর ব্যাপারে ভুলভাল ভাববে বা ভুলভাল বলবে। এটা আমি নিজে পার্টিকুলারলি খুব নোটিস করেছি এবং ক্যালকাটাতেও খুব বড় টিচাররা আছেন যারাও এই কাজটা ব্যাকগ্রাউন্ডে করেন। আমি খুব ভালো করে চিনি। ঠিক আছে? ক্যালকাটা ইউনিভার্সিটিতেও আছেন। আমি নাম ধরে বলব না। বাট আছেন। যে কি বেশি প্রশ্ন করলে তারা আইদার তোমাকে দমিয়ে দেবে, কোনদিনই উত্তরটা দেবে না। যেটুকুনি জানে সেইটুকুনির মধ্যেই বলবে। নতুন কিছু অনেকেই বলছে যে অনেকেই বলবে যে আমিও পড়াতে গিয়ে প্রচুর কিছু শিখেছি। কিন্তু সেই শেখাটা স্টুডেন্টকে দমিয়ে দিয়ে শেখা নাকি সেই শেখাটার মধ্যে অ্যাকচুয়ালি শেখাটা আছে। তো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে? সো বিভিন্ন জিনিস আছে যে যেহেতু তুই পড়াচ্ছিস, ফলে আ এমন অনেক কিছু আসতে পারে যেটা হচ্ছে তোকে বারবার করে স্টুডেন্ট উত্ত্যক্ত করে তোর একটু রাগ হবে, যে কারোরই রাগ হয়। কিন্তু জিনিসটাকে দমিয়ে দিবি না যে না হয় না বা হয় বা এইটা হচ্ছে কারণ। পরে গিয়ে তুই এনালাইজ যদি তুই করিস দেখতে পাবি যে অনেকগুলো অ্যাপ্রোচ কারণ ম্যাথমেটিক্স এর দেয়ার আর মানে মেনি ইনফাইনাইটলি কাউন্টেবলি মেনি অ্যাপ্রোচ একটা প্রুফের হতে পারে। তো কি সেন্সে একটা স্টুডেন্টের প্রশ্নটা আসছে এবং সেই সেন্সে মানে এইজন্য দেখবি যখন আমি পড়াই যদি নোটিস করে থাকবি যে একটা জিনিস বলতে আমি হঠাৎ করে বললাম যে ম্যানিফোল্ড এও তুই এই জিনিসটা দেখেছিস। বা আমি হঠাৎ করে বললাম যে তুই কমপ্লেক্স এও এই কথাটা দেখেছিস। কেউ আমি পড়াচ্ছি এইটা হঠাৎ করে বললাম স্টেরিওগ্রাফিক প্রজেকশন ওটা কিন্তু ছিল। কারণ অনেক অ্যাপ্রোচ হয়। তো কোন অ্যাপ্রোচ থেকে কোন জিনিসটা তৈরি হচ্ছে, ঠিক আছে? এটা শুধুমাত্র বই পড়লেও হবে না। মানে একটা সময় পরে তোকে বই পড়াও ছাড়তে হবে। ঠিক আছে? তো এটাও একটা ব্যাপার কিন্তু। মানে লোকজন ভাবে যে আমি প্রচুর বই পড়বো, we know everything, but it is not possible. একটা সময় তোমাকে বই পড়াটাকেও বন্ধ করতে হবে। কারণ তাহলে তুমি বইয়ের মধ্যে আটকে পড়বে। যে every information is in the book, in the internet, in the any other thing. তো you have to think out of the book. সেটা অটোমেটিক্যালি আসবে। ঠিক আছে? সেটা অটোমেটিক। একটা সময় পরে তুই আর কিছু জানতে পারবি না বই থেকে। এবং ফিলোসফিক্যাল লাইফ এও স্পিরিচুয়ালিটি তেও এটাই সত্যি। তুই একটা সময় অবধি তুই পড়ে জানতে পারিস যে এই জিনিসগুলো হয়। কিন্তু একটা সময় পরে তোকে সেটা এক্সপেরিয়েন্স করতে হবে যে জিনিসটা কি এবং সেই এক্সপেরিয়েন্স থেকে তুই নতুন জিনিস জানতে পারবি যে কি হয়। ফলে বুক ইস নট দ্য আল্টিমেট থিং বাট বুক ইস দ্য বেস্ট ফ্রেন্ড বাট ইট ইস জাস্ট দ্য বেস্ট ফ্রেন্ড। ইট ক্যান নট বি ইউ। ঠিক আছে? এটা তোর বেস্ট ফ্রেন্ড তুই নোস। ঠিক আছে? বুক ইস দ্য বেস্ট ফ্রেন্ড বাট নট ইউ। সেটা তুই নোস। তুই। ফলে তুই আরো জ্ঞান অর্জন করতে পারিস। কিন্তু সেটা তোর বইয়ের বাইরে।
ঠিক আছে, সেটা বই দিয়ে হবে। যাই হোক, আমি অনেক কিছু বলে দিলাম। আই ডোন্ট ওয়ান্ট টু বোর ইউ গাইস, তোদের বোর করতে চাইনি আমি কোনোভাবে। তো এটা হচ্ছে বক্তব্য। তো আমরা এখানে ছিলাম, আমরা এই জায়গাতে পরেরটাতে যাচ্ছি। আচ্ছা, আমরা এসেছি এতটা অবধি, ডিকম্পোজিশন অফ দিস, এইটা অবধি। এখানে টেনসার প্রোডাক্ট এর একটা বিষয় আছে, তো আমি সেটাতে পরে যাচ্ছি। সেটা এই মুহূর্তে দরকার নেই। এই মুহূর্তে অনেকটা বেশি কঠিন হয়ে যাবে। আমি বেসিস অ্যান্ড ডাইমেনশনটাতে বরঞ্চ ঢুকি। এই রেসপেক্টে, এই অ্যালজেব্রার রেসপেক্টে। তাহলে বেসিস অ্যান্ড ডাইমেনশন অফ এ ক্লিফোর্ড অ্যালজেব্রা। তো কখনোই ভাববি না যে তোর মানে কিছু বাকি, মানে আর কিছু জানার নেই, আর কিছু করার নেই এখানে। তুই ম্যাথমেটিক্যাল ফিজিক্সে দেখ, তুই কত কিছু অ্যাপ্লিকেশন রয়েছে এই জিনিসগুলোর। রিসার্চের তো শেষ নেই না? রিসার্চ প্রত্যেকটা লাইন থেকে, খুব বড় রিসার্চ না হলে খুব ছোট জিনিসও তৈরি করা যায়, যেটা খুব কম নয়। খুব ছোট জিনিসগুলো তৈরি করেই একসময় কোনো একটা বড় প্রফেসর দেখা গেল, কোনো একটা বড় রিসার্চার তোর ওই ছোট জিনিসগুলোকে নিয়ে একটা বড় জিনিস বানিয়ে দিল। তুই হয়তো ভাবতে পারলি না, বাট তারা হয়তো ভাবতে পেরেছিল। তো বিভিন্ন জিনিস আছে। আচ্ছা, তো ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস, রিয়েল ভেক্টর স্পেস আমি বলছি। রিয়েল ভেক্টর স্পেস, ডাইমেনশন অফ ভি সেটা হচ্ছে বেসিক্যালি এন। তাহলে কিউ নন ডিজেনারেট, আমরা অলরেডি ডিজেনারেট নন ডিজেনারেট অলরেডি তুই সিএসআই এরও পড়ে থাকবি, কোয়াড্রেটিক ফর্ম। বি সেটা হচ্ছে দা অ্যাসোসিয়েটেড সিমেট্রিক, বি ইজ দ্য অ্যাসোসিয়েটেড সিমেট্রিক বাইলিনিয়ার ফর্ম। এবার এখানে চুজ অ্যান অর্থোনর্মাল, choose an orthonormal basis, সেটা হচ্ছে E1, E2 and dot En, এবং সেখান থেকে বিআই বিজে নিলে এটা বেসিক্যালি তুই মনে করবি যে তুই অ্যাকচুয়ালি এই জিনিসটা পাস, ক্রোনেকার ডেল্টা আইজে। ওই মনে কর ডুয়ালস বেসিস থেকে যখন তুই বার করতিস ইআইজে, তাই না? একটা রয়েছে না তোদের সিএসআই এর নেটেও আছে, কিন্তু ক্রোনেকার ডেল্টা পাওয়া যায়। আর এখানে আমি একটা এপসিলন আই যোগ করি, সেটা হচ্ছে এপসিলন আই ইজ নাথিং বাট প্লাস মাইনাস ওয়ান। ওই নেগেটিভ পজিটিভের একটা ব্যাপার চলে আসে, ঠিক আছে? সেই জন্য তাহলে এখন তাহলে ক্লিফোর্ড রিলেশন, দেন দ্য ক্লিফোর্ড রিলেশন আর ইআই ইজে প্লাস ইজে ইআই এর উপরে সেটা অ্যাপ্লাই করলাম। এরা দিয়ে ক্লিফোর্ড রিলেশন বলছে হাফ একটা আসবে, সেই হাফটাকে আমি এখানে গুণ করে নিচ্ছি এপসিলন আই ডেল্টা আইজে, ঠিক আছে? ঠিক আছে, ইন পার্টিকুলার EI a square basically epsilon I and EI EJ equals to minus EJ EI। এটা অলরেডি আমরা এস্টাবলিশ করেছি অ্যান্টি কমিউটেটিভিটি, তাই না? তখন সেটা করলাম যে আমি অর্থোগোনাল যদি আমরা বলি, তাহলে জিরো হলে এরা তো অর্থোগোনালই না, দুটো আইডেন্টিটি ভেক্টর তো মানে অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করে, তো দে আর অর্থোগোনাল। অবশ্যই আই নট ইকুয়ালস টু জে তে, না হলে তো জিনিসটা ভুলই দাঁড়াবে। আচ্ছা, তাহলে এখন এখানে বেসিস জিনিসটা বেসিক্যালি কি? তাহলে হোয়াট ইজ বেসিস? বেসিস মানেটা কি, এটা এটা আগে বোঝা দরকার। এবার এখানে সব জায়গায় আলাদা আলাদা বেসিসের মানে হয়, ঠিক আছে? ওভারঅল মানেটা তাই যে কনস্ট্রাকটিভ কিছু একটা, যেটা দিয়ে কনস্ট্রাকটিভ, যেটা দিয়ে কনস্ট্রাকশন করা যায় এমন কিছু একটা। তাহলে এ সেট অফ algebraic element such that a set of algebraic elements such that every element of Clifford algebra
can be written uniquely as a linear combination of them. মানে হচ্ছে ওই এলিমেন্টের রেসপেক্টে আর কি। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, একটা ওয়ার্ড অফ কশন লিখে রাখতে পারি, সেটা হচ্ছে যে we are not talking about the basis of V but of the entire algebra। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল করতে হবে। এখানে বেসিসের সাথে ভেক্টর স্পেসের বেসিসের কোনো যোগাযোগ নেই, দ্যাট ইজ আ ডিফারেন্ট বেসিস। এখানে সেট অফ অ্যালজেব্রিক এলিমেন্টস, যেটা গোটা ক্লিফোর্ড অ্যালজেব্রা আছে, যেখানে ওই নন ডিজেনারেট কোয়াড্রেটিক ফর্মটা আছে, ভেক্টর স্পেসটা আছে, সেখান থেকে তো এই প্রোডাক্টের উপরে মেট্রিকটা ডিফাইন হচ্ছে সেই রেসপেক্টে। ঠিক আছে, আচ্ছা এবার একটা জিনিস আসছে, সেটা হচ্ছে যে এখানে বেসিসটা দেখতে কেমন, 1 EI EI1 EI2 প্রোডাক্ট, কারণ ক্লিপফোর্ডে প্রোডাক্ট আছে বললে চলবে না, ডট 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 EI1 EI2 EIK, যেখানে 1 লেস ইকুয়ালস টু I1 লেস ইকুয়ালস ডট লেস দ্যান এটা is a basis of Clifford VQ। ঠিক আছে, এটা কিন্তু প্রোডাক্ট হচ্ছে, হ্যাঁ এটা মোনোমিয়াল দেখতেই পাচ্ছিস, মোনোমিয়াল পলিনোমিয়াল, ভেক্টর স্পেসে আমরা যখন বেসিস করি তখন সেটাকে আমরা শুধু লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারি, কিন্তু মানে প্রোডাক্ট হিসেবে না, কিন্তু এখানে প্রোডাক্ট হিসেবে করা যাবে একদম, কারণ ক্লিফোর্ডে প্রোডাক্টই আছে, তো সেটাকেও তোকে রিপ্রেজেন্ট করতে হবে না, কারণ তুই ক্লিফোর্ডের পুরো অ্যালজেব্রাটারই তো এলিমেন্ট ডিফাইন করতে চাইছিস। মানে সেখানে এটাই পার্থক্য, তাই তো? এমনি ভেক্টর স্পেসের বেসিসের সাথে এটা এটাই মেন পার্থক্য, এটাই মেন পার্থক্য। এবার ধর আমি বলছি যে টেক এনি প্রোডাক্ট, এটা ঠিক আছে, এবার ধর EI EJ ইজ ইকুয়ালস টু মাইনাস EJ EI, সেখানে I হচ্ছে নট ইকুয়ালস টু জে, এটা আমরা জানি। এবার ধর যেরকম ধর EI EI এরকমও থাকতে পারে, তো তো সেটা EI এ স্কোয়ার হবে, আমরা সেটাকে বলে দেবো না এপসিলন I। ঠিক আছে, এপসিলনের ভ্যালু প্লাস মাইনাস 1, সেটা এটা 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 একটা মানে বলতে পারিস যে যেখানে রিপিটেড ইনডেক্স আছে তাদেরকে একটা এপসিলন I বানিয়ে দেবো। নেক্সট, তাহলে আমরা দেখতে পাবো যদি এটা করি, তাহলে রিপিটেড ইনডেক্স গুলো এপসিলন I তে চলে যাচ্ছে, সেটা প্লাস মাইনাস 1 এর, বেসিক্যালি প্লাস মাইনাস 1 এটা। তাহলে এখানে আলটিমেটলি আমরা কি পাবো, এভরি প্রোডাক্ট রিডিউসেস টু প্লাস মাইনাস EI1 EI2 ডট 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 EIK।
প্লাস মাইনাস কেন মাঝে যদি রিপিটেশন থাকে সেটা প্লাস মাইনাস ওয়ানের দ্বারা চলে গেল। ঠিক আছে, এইটা এখানে কিন্তু একটু অ্যালজেব্রিক টপোলজিটার প্রথমের দিকে কি বলে, কিন্তু হোমোটপি তো দেখছি, হোমোলজি তো এখনো দেখতে পাসনি। তো সেটা মনে করতে পারলে ভালো হতো, দেখতে পারলে ভালো হতো। তো আমি একটা জিনিস চট করে বলে দিই, সেটা হচ্ছে যে ধর এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেল আমরা দুটো ওরিয়েন্টেশন আমরা দিতে পারবো। একটা মানে অ্যান্টি ক্লকওয়াইজ, আর একটা হচ্ছে একটা ক্লকওয়াইজ, তাই তো? ২ রকমের ওরিয়েন্টেশন পসিবল। আমি এই বরাবর যেতে যাতায়াত করতে পারি, কিংবা এই বরাবর যাতায়াত করতে পারি। ঠিক তো? হুম। ঠিক আছে? তাহলে এই দুটো ওরিয়েন্টেশন হয়। একটাকে আমরা বলি পজিটিভ ওরিয়েন্টেশন, একটাকে বলি নেগেটিভ ওরি। তার জন্য প্লাস এবং -1 আসে। তো এইখানে সেইটাও কিন্তু একটা যোগসূত্র। ঠিক আছে? এখানে সেটাও কিন্তু একটা যোগসূত্র, যেটা আমরা পিন জিওমেট্রি যে জিনিসটা আছে সেখানে, বা স্পিন জিওমেট্রি সেখানে দেখব। এখন জাস্ট মনে রাখলাম। তাহলে এখান থেকে সো এভরি এলিমেন্ট ইজ আ linear combination of ordered, এগুলো কি বলা হয়, monomials, ordered monomials. তাহলে এভরি এলিমেন্ট কম্বিনেশনে এক্সপ্রেস হয়ে গেল। এবার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের একটা ব্যাপার আছে। তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কি হবে, একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট এখানে তোকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এর মধ্যে কি আইডিয়া, যেটাকে আমরা বলতে পারি বলে কি কনসেপ্ট। ঠিক আছে, কি কনসেপ্টটা হচ্ছে ক্লিফোর্ড অ্যালজেব্রা, এটা বেসিক্যালি আইসোমরফিক হয় এই ভেক্টর স্পেসের ওপরে, ভেক্টর স্পেস ভি, তার উপরে যত মানে ভেক্টর যতগুলো এরকম এই যে ভেক্টর স্পেস, এই ওয়েজ প্রোডাক্ট আমরা নিতে পারি তার সাথে। ঠিক আছে, দিস আইসোমরফিক, তাহলে ক্লিফোর্ড অ্যালজেব্রা ওভার ভি কিউ ইজ বেসিক্যালি ওয়েজ প্রোডাক্ট অফ ভি। ঠিক আছে, মানে ওয়েজ প্রোডাক্ট অফ ভি এর উপরে যদি ওয়েজ প্রোডাক্ট অ্যাপ্লাই করা হয় তাহলে সেটা, মানে এর মধ্যে, তাহলে এটা যেহেতু আইসোমরফিজম, তাহলে এখানে একটা আইডেন্টিফিকেশন থাকবে। আইডেন্টিফিকেশন মানে আমি বাঁ দিকের এলিমেন্ট গুলোকে ডান দিকের এলিমেন্টের দ্বারা আইডেন্টিফাই করতে পারবো, বা ডান দিকের এলিমেন্ট গুলোকে বাঁ দিকের দ্বারা আইডেন্টিফাই করতে পারবো। কিভাবে? বাঁ দিকের এলিমেন্ট গুলো বেসিক্যালি কি, আমি বেসিসটাকেই আইডেন্টিফাই করলেই ঝামেলা মিটে যাবে, কারণ বেসিসটাই সমস্ত এলিমেন্টকে জেনারেট করে দিচ্ছে। এইটা এদের সবার ওয়েজ প্রোডাক্ট। এই জন্য তোকে আমি তখন বললাম যে ক্লিফোর্ড অ্যালজেব্রা অ্যাকচুয়ালি ইনার প্রোডাক্ট এবং ওয়েস্ট প্রোডাক্টের ইউনিফিকেশন। তাই না? তুই দেখ এখানে বাঁ দিকে কিন্তু ডট প্রোডাক্ট আছে, মানে ইনার প্রোডাক্ট আছে, ডান দিকে ওয়েস্ট প্রোডাক্ট আছে, দুটো কিন্তু দুটোর দ্বারা আইডেন্টিফাই হচ্ছে। ঠিক আছে, এবার একটা মজার বিষয়, সেটা হচ্ছে যে আমরা ওয়েজ প্রোডাক্ট জানি না অ্যাকচুয়ালি, এই জন্য একটুখানি কেন অসুবিধা হবে। ফলে তোরা এই যে তুই ম্যানিফোল্ডে তোকে একটা কাজটা দিয়েছি, ঠিক আছে? তুই ম্যানিফোল্ডের কাজ দেখবি, আমরা আজকে প্রথমের দিকে তোকে বলছিলাম যে কি কি জিনিস তোকে প্রেজেন্টেশন করতে হবে, তার মধ্যে দেখবি ওই ডিফারেন্সিয়াল ফর্মের পরে কিছু ওয়েজ প্রোডাক্টের এক্সাম্পল ছিল, তাই না? এছাড়াও তোদেরকে আমি এটা বলেছি সার্কেল S1, ওয়েজ প্রোডাক্ট অফ S1, এগুলো একটুখানি একটু সার্চ করিস ওয়েজ প্রোডাক্ট নিয়ে, তো কিছুটা ক্লিয়ার হবে। না ক্লিয়ার হলে টপোলজিতেও তুই পেয়ে যাবি, ম্যানিফোল্ডেও আছে, না পুরো বললে আমাকে বলিস, আমি তোকে বুঝিয়ে দেবো। আপাতত এই যে ওয়েজ প্রোডাক্ট যেটা হয়, ঠিক আছে, সেটা বেসিক্যালি একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। ঠিক আছে, ফলে যেহেতু ওয়েজ প্রোডাক্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, এখন আইডেন্টিফিকেশনের দ্বারা এরা দুজনেই সেম জিনিস, তাহলে এই বাঁ দিকেরটাও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্সি তৈরি করতে পারি। তাহলে ওখানে জেনারেটস এর আইডিয়াটা হয়ে গেল, এখানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্সির আইডিয়াটা হয়ে গেল, স্প্যানিং আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্সি। এবার এখানে তাহলে বেসিস চলে এলে ডাইমেনশন চলে আসবে। ডাইমেনশন কি হবে এখন দেখ, ডাইমেনশন for each k equals to 0, 1 to not n, number of k fold products, k fold মানে k fold,
m fold, n fold, বেসিক্যালি n কম্বিনেশন অফ k। আর টোটাল নাম্বারটা, এটা জাস্ট জেনে রাখ, এটা অত কে ফোল্ড এই মুহূর্তে মাথা খারাপ করার কোনো দরকার নেই। এটা কে এর উপরে রান করছে, কে ইকুয়ালস টু 0 টু n, দ্যাট ইজ n k। এটা বেসিক্যালি তোকে দেবে টু টু, এটা তুই যদি কে এর ভ্যালু গুলোকে 1 2 করে বসাস, তাহলে তুই যদি সাম করিস টু টু দি পাওয়ার n আসে। এটা ম্যাথমেটিক, এটা কম্বিনেটোরিয়াল ফর্মুলা, সিম্পল। এখানে কম্বিনেটরকে ভেঙে দিলে এটা তুই পেয়ে যাবি, ঠিক আছে? তাহলে এখানে ডাইমেনশন অফ ক্লিফোর্ড ভি কিউব, এটা ইকুয়ালস টু 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 দি পাওয়ার n, ঠিক আছে? আমি যদি কে ফোল্ড এখন জানি না বা প্রোডাক্ট কি, দরকার নেই এই মুহূর্তে, আপাতত জাস্ট লিখে রাখ, পরে আমরা জিনিসটাকে তৈরি করে দেব এখনো, কারণ এরপরে ক্লাস চলবেই, বোঝাই যাচ্ছে। এটা ঠিক আছে, আর এটা একটা গান চলছে আমার, প্রতিদিন কিছু না কিছুটা চলে। এইটা খুব ভালো গান চলছে না অবশ্য। তো ঠিক আছে, এইটা হলো বক্তব্য, ঠিক আছে? তাহলে আমরা এখানে কেউ যদি এখানে দেখ, এখানে আরেকটা জিনিস আমি বলতে পারি, তুই এখনো ম্যানিফোল্ড তোকে একটু পড়তে হবে, তাহলে এই জিনিসগুলো আবার আসবে, এই জন্যই তোদের প্রেজেন্টেশনটা দেওয়ানো। এক্সটেরিয়ার অ্যালজেব্রা তুই ম্যানিফোল্ডে দেখতে পাবি। এক্সটেরিয়ার অ্যালজেব্রাতে ওয়েজ প্রোডাক্ট বেসিক্যালি থাকে, এই ওয়েজ প্রোডাক্ট থাকে, ঠিক আছে? আর ক্লিফোর্ড অ্যালজেব্রাতে এই বাঁ দিকের ইনার প্রোডাক্টটা থাকে, ঠিক আছে? বেসিসের ক্ষেত্রে ডাইমেনশন টু টু দি পাওয়ার n, এক্সটেরিয়ার অ্যালজেব্রার রেসপেক্টে স্কোয়ার অফ এ ভেক্টর সেটা বেসিক্যালি 0 হয়, আমি সেটা জানিয়ে রাখার জন্য বলছি। ক্লিফোর্ড অ্যালজেব্রাতে স্কোয়ার অফ এ ভেক্টরটা প্লাস মাইনাস 1 হয়, কারণ আমরা দেখলাম আইডেন্টিটির ক্ষেত্রে এপসিলন আই পেয়ে গেছিলাম, দ্যাট ইজ প্লাস মাইনাস 1। এক্সটেরিয়ার অ্যালজেব্রায় কোনো মেট্রিক ডিফাইন করা যায় না, ক্লিফোর্ড অ্যালজেব্রায় কিন্তু মেট্রিক ডিফাইন করা যায়, ঠিক আছে? তো এইগুলো জাস্ট জেনে রাখার জন্য, প্রচুর হাইফাই হয়ে যাবে নাহলে। আমি জাস্ট একটু বলে বলে এগোচ্ছি, যাতে পরবর্তী যখন আমি আরো বলবো, তখন যেন তোর মধ্যে একটু বুঝতে অসুবিধা না হয়। একটা অঙ্ক করা যেতে পারে, বরং যদি এখানে টু টু দি পাওয়ার এনটা কি করে এলো তুই বুঝতে পারছিস না আমার মনে হয়, একটা অঙ্ক আমরা করতে পারি। ধর n ইকুয়ালস টু 3 এর জন্য, ঠিক আছে? n ইকুয়ালস টু 3 এর জন্য ধরেন ভেক্টর স্পেসের ডাইমেনশন হচ্ছে কিন্তু 3, ঠিক আছে? মানে এখানে বেসিসে থাকবে 1 E1 E2 E3, E1 E2 E2 E3, E1 E3 আর E1 E2 E3। ভেরি গুড, সাবাস সাবাস, দারুণ, শিখে গেছিস। তাহলে এখানে কি কি থাকবে? এখানে থাকবে হচ্ছে 1 E1 E2 E3, E1 E2, যা আমার বেশ শুনে এতটা শান্তি বোধ হচ্ছে কি বলবো। এটা হচ্ছে E1 E2 E3, ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 1 এখানে 3খানা, 3 তারপরটাতে 3খানা, তারপরটাতে আবার 1খানা, তাহলে কত হচ্ছে? 8খানা, মানে বিটুইন 2 টু দি পাওয়ার 3। দিস ইজ দ্য বেসিস, বুঝলি? হ্যাঁ। এই তো, সাবাস। আচ্ছা, দেখ এখানে আমরা অ্যাঙ্গেলের কথা বলেছি এবং মাল্টিপ্লিকেশনের কথা বলেছি, ঠিক আছে? মানে অ্যাঙ্গেল বলেছি, লেন্থ বলেছি, কিন্তু নিউ ডিরেকশন, মানে অনেকে যেটা জেনারেলি ভেক্টর স্পেসে যেটা হয়, সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড R2 R3 ভেক্টর স্পেসে আমরা ভেক্টরের মধ্যে একটা ডিরেকশনও ডিফাইন করে থাকি, ঠিক আছে? তো এখানে কিন্তু যে বিষয় রাখতে হবে, যে মাথায় রাখতে হবে যে ক্লিফোর্ড অ্যালজেব্রা কোনো ডিরেকশন দেয় না, এটা তোকে জিওমেট্রি দেয় বলতে পারিস। সেখানে জিওমেট্রিতে দুটো দুটোই বলা যেতে পারে, মেন দুটো কনসেপ্ট আছে। সেটা একটা হচ্ছে, জাস্ট শুনে রাখ, কারণ আমরা এগুলো নিয়ে পড়বো, আমাদের দু তিনটে চারটে ক্লাস আমি নেব এখানে, দু তিনটে ক্লাস নেব। তো সেখানে আমি আরো বলবো, তারপর তো শুনে রাখতে পারি। সেটা হচ্ছে, একটা হচ্ছে ওরিয়েন্টেড প্লেন বলা হয়, মানে নতুন যে জিওমেট্রিটা নিয়ে আসে সেটা হচ্ছে ওরিয়েন্টেড প্লেন আর ওরিয়েন্টেড ভলিউম, ঠিক আছে? ওরিয়েন্টেড প্লেন, প্লেন মানে হচ্ছে দুটো জিনিস
কারণ 2 ডাইমেনশন, তাই ওটাকে বাইভেক্টর বলা হয়। ওরিয়েন্টেড এখানে লিখে রাখা যেতে পারে। তাহলে ক্লিফোর্ড অ্যালজেব্রা, এটা তো ইন্ট্রোডাকশনারি ক্লাস, তাই এখানে কিছু জিনিস বলে দেওয়া উচিত। ডাজ নট অ্যাড নিউ ডিরেকশন, ইট অ্যাডস নিউ জিওমেট্রি। একটা হচ্ছে ওরিয়েন্টেড, মানে মেনলি এই দুটো, ওরিয়েন্টেড প্লেনস, আর একটা হচ্ছে ওরিয়েন্টেড ভলিউমস। এটা হচ্ছে আমাদের বাইভেক্টরস, এটা হচ্ছে আমাদের ট্রাইভেক্টরস। ঠিক আছে, বাইভেক্টর মানে হচ্ছে বেসিক্যালি ওই, যেহেতু প্লেন ফলে 2 ডাইমেনশন, সেই কারণে ভলিউমের জন্য তোকে 3 ডাইমেনশন দরকার, তাই ট্রাইভেক্টরস এইভাবে মনে রাখতে পারিস। এখানে আরো প্রচুর কনসেপ্ট আছে। ঠিক আছে, এবার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানিস তো, সেটা হচ্ছে যে অনেকে বলতে পারে যে ক্লিফোর্ড আসলে কি আমরা এই নতুন জিনিসগুলো পাই। দেখ, আমি একটা কথা তোকে বলে রাখি, ঠিক আছে, সেটা হচ্ছে যখন তুই নতুন কোনো ইনফরমেশন কোনো একটা সেটের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছিস এবং সেই সেটের ওপরে সেটা ডিফাইন হচ্ছে, তার মানে এটা বলাটা অন্যায় হয়, যেটা ম্যাথামেটিক্সের লোকজন ম্যাথামেটিশিয়ানরা করে থাকে, যে নতুন কিছু এলো। অ্যাকচুয়ালি নতুন কিছু এলো না, নতুন কিছু ছিলই, সেইটাকে আমরা খুঁজে পেলাম। এটা হচ্ছে আসল বক্তব্য। যখন আমরা বলছি গ্রুপ, তখন লোকজন বলবে আচ্ছা সে, তার সাথে একটা বাইনারি অপারেশন। অ্যাকচুয়ালি বাইনারি অপারেশনটা ওই সেটটা যে গ্রুপ হচ্ছে, বা সেটের ভেতরে যে গ্রুপের ইনফরমেশনটা লুকিয়ে আছে, ঠিক আছে, ওইটাকে বার করে দেয়, মানে খুঁজে এনে দেয়। ঠিক আছে, ফলে সবসময় মনে রাখতে তাহলে হবে। রিসার্চ হচ্ছে এগুলো আসলে আগে থেকেই এক্সিস্ট করছে, আমরা শুধু খুঁজে বের করছি। এক্স্যাক্টলি, এইগুলো ভেক্টর স্পেস ভি এর ভেতরে অলরেডি ছিল। ঠিক আছে, আমরা ক্লিফোর্ড অ্যালজেব্রার মাধ্যমে ওগুলোকে তুলে নিয়ে এলাম। দ্যাট ইজ দ্য আইডিয়া। ঠিক আছে, দ্যাট ইজ দ্য আইডিয়া। ফলে এই জন্য আমরা বলি যে বাইনারি অপারেশন এই প্রপার্টি গুলোকে স্যাটিসফাই করলে, বাইনারি অপারেশন এই প্রপার্টি গুলোকে স্যাটিসফাই করলে আমরা এইটাকে ভেক্টর স্পেস বলবো। তার মানে সেটের ভেতরে, ওই পার্টিকুলার সেটের ভেতরে যেটা স্যাটিসফাই করছে, অলরেডি ইনফরমেশন গুলো ছিল। বাইনারি অপারেশন কি করলো, ওই ইনফরমেশন গুলোকে হাইলাইট করে দিল। দ্যাট ইজ দ্য বক্তব্য। ফলে এখানে ক্লিফোর্ডও কিন্তু সেই কাজটাই করছে। যত জায়গায় টপোলজি বল, যা নতুন ইনফরমেশন আমরা টাপল বা টিউপেলের এখানে লিখছি, আমরা বলছি নতুন ইনফরমেশন এলো। আমি নিজেও কথাটা বলি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ওই এমএসসি লেভেলের জন্য ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো নতুন ইনফরমেশন আসে না, ওটা অলরেডি প্রি এক্সিস্টেড ইনফরমেশন। শুধু কোন জিনিসটা দ্বারা, যেমন তোর মধ্যেই সমস্ত কিছু করার ক্ষমতা আছে, কোনো একজন তোকে এসে উজ্জীবিত করলো, তুই সেটা করতে শুরু করে দিলি। তুই হয়তো বাড়িতে বসে ভাবছিস যে বক্সিং তোর দ্বারা হবে না, সাপোজ আমি কথার কথা বল, তুই বক্সিং না না, মারদাঙ্গায় আমি নেই, কিন্তু দেখা গেল তোকে এমন কেউ এসে একটা খুব মোটিভেট করলো যে তুইও মেরি কমের মতো বক্সিং শিখতে শুরু করে দিলি, এবং দেখা গেল তুই বক্সিং শিখেও ফেললি। ঠিক আছে, তো তার মানে ইনফরমেশনটা অলরেডি ছিল, শুধু এই স্পার্কটা ছিল না। এই স্পার্কটা কিন্তু এই সমস্ত ইনফরমেশন যেগুলো আমরা পাই সের মধ্যে থেকে আসে। ঠিক আছে, এটা হচ্ছে বক্তব্য আর কি। ঠিক আছে, ওকে। এর পরে আর কি করা হয়, প্রেসিডেন্ট ডাইমেনশন, গ্রেডিং এ যাওয়া যেতে পারে, আমরা সেটাতে ঢুকতে পারি। সেই গ্রেডিং, কারণেই মনে হয় দাদা রিসার্চ নামটা মানে সার্থক, কারণ সার্চই করা, হ্যাঁ ঠিক, এক্সিস্ট করছে আগে থেকে।
ঠিক এক্সিস্ট আগে থেকেই করছে, শুধু খুঁজে বার করা। ঠিক রিসার্চ মানে তুই অলরেডি যেটা সার্চ করা যায় সেটাকে তুই আবার নতুন করে সার্চ করছিস। ঠিক আছে? সার্চেবল জিনিসকে সার্চ করছিস। তাই রিসার্চ। এরপরে এখানে গ্রেডিং ব্যাপারটাতে আমরা ঢুকতে পারি, কিন্তু গ্রেডিং এর জন্য একটুখানি আমাদের টেনসর অ্যালজেব্রা জানতে হবে। তো যেহেতু আমরা টেনসরের পার্টটাতে এখনো ঢুকিনি, সেটাও একটা সমস্যার বিষয়। সিগনেচারটা তুই জানিস, কিন্তু সিগনেচারেও একটুখানি গল্প আছে। কি বলি? একটা সিগনেচারটা একটু লেখায় কিছু জিনিস থাকুক, নাহলে একদমই পড়াতে গেলে নতুন লাগবে সব। আমরা সিগনেচার অলরেডি পড়েছি কোয়াড্রেটিক ফর্মে। তো এই সিগনেচারটাকে আমরা এখানে ইউজ করব। ধর আমার কাছে একটা ভেক্টর স্পেস আছে। ভেক্টর স্পেস বেসিক্যালি কি হয়? RPQ এইভাবে আছে ধর। ঠিক আছে? RPQ উইথ আ কোয়াড্রেটিক ফর্ম, QX, সেটা হচ্ছে x1 এর স্কয়ার প্লাস ডট 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 প্লাস xp তার স্কয়ার মাইনাস xp1 তার স্কয়ার মাইনাস ডট 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 মাইনাস x স্কয়ার p প্লাস q। এইটা এটা হচ্ছে ক্লিফোর্ড। এবার নোটেশন হচ্ছে ক্লিফোর্ড, এই জন্য পি কিউ লেখা হলো। হ্যাঁ, পি কিউ। ঠিক আছে, আমরা নর্মালি পি কিউটা লিখি না, কিন্তু সিগনেচার ওরিয়েন্টেড লিখতে চাইলে পি কমা কিউ লিখতে হয়। তো ক্লিফোর্ড, সাপোজ ক্লিফোর্ডটাকে রিপ্রেজেন্ট করা হয় ক্লিফোর্ড সিএল পি কিউ এইভাবে। তার কিছু এক্সাম্পল আছে যেগুলো সত্যি প্রুফ করা এই মুহূর্তে পসিবল না। যেমন হচ্ছে ক্লিফোর্ড যদি 1,0 আমি বলি, সেটা বেসিক্যালি হয় হচ্ছে আমাদের কমপ্লেক্স স্পেস। ঠিক আছে, যদি কেউ ক্লিফোর্ড 0,2 বলে, সেটা বেসিক্যালি হচ্ছে আমাদের, এটা আমাদের আমরা এই যে হরাইজেন্টাল প্লেন আর কি। ঠিক আছে, এই আপাতত মানে হরাইজেন্টাল বলাটা ঠিক কথা নয়, বাট লিখছি। ক্লিফোর্ড অ্যালজেব্রা 3,0 এটা আমাকে দেয় হচ্ছে পউলি অ্যালজেব্রা। এগুলো সত্যিই তুই জানিস না। ক্লিফোর্ড অ্যালজেব্রা 1,3 এটা হচ্ছে স্পেস টাইম অ্যালজেব্রা। এটা আমি ঠিক আছে, এটা স্পেস টাইম। ঠিক আছে, তো সেটা অ্যালজেব্রা আর কি। ঠিক আছে, তো এই চারটে এক্সাম্পল আপাতত খেয়াল রাখতে পারিস তুই। এখানে কি জিনিস বলা যেতে পারে, সেটা হচ্ছে যে যে আহ, ও একটা একটা প্রশ্ন এখান থেকে তো তৈরি হওয়াই উচিত, সেটা হচ্ছে আর টু দি পাওয়ার পি কমা কিউ লেখার অর্থটা কি। এইটা একটা প্রশ্ন তৈরি হওয়া উচিত এখান থেকে। আর ডিফাইন করে দেওয়া ভালো, তোরও জানা হয়ে যাবে। ডিফাইন করছি, এটা বেসিক্যালি আর পি প্লাস কিউ কমা কোয়াড্রেটিক পি কিউ। ঠিক আছে, ঠিক আছে, মানে বেসিক্যালি এখানে এটা লিখে রাখি। তাহলে এটা আছে আন্ডারলাইং ভেক্টর স্পেস, দিস ইজ ভেক্টর স্পেস। আর এটা হচ্ছে কোয়াড্রেটিক ফর্ম, উইথ দ্য সিগনেচার, পি কমা কিউ। ঠিক আছে, এটা এটা হচ্ছে আর পি কিউ। ক্লিয়ার? খেয়াল থাকবে তো এটা, হ্যাঁ। এটা আর পি কিউ। আর এই যে ধর এটা বাইলিনিয়ার আছে। ধর এখানে মানে অ্যাসোসিয়েটেড বাইলিনিয়ার ফর্ম, যেমন কিউ এক্স আমরা কি লিখলাম, যে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এক্স পি তার স্কোয়ার মাইনাস এক্স পি প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস ডট 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 মাইনাস এক্স পি প্লাস কিউ তার স্কোয়ার। তো আমি এভাবেই মনে রাখি আর কি। তো অ্যাসোসিয়েটেড বাইলিনিয়ার ফর্ম হচ্ছে বি এক্স ওয়াই। এটাকে তুই এভাবে লিখতে পারিস, সামেশন এক্স ওয়াই ওয়াই এক্স আই ওয়াই আই, কারণ আলটিমেটলি ইনার প্রোডাক্টের কথা বলা হচ্ছে, আই ইকুয়ালস টু 1 থেকে পি মাইনাস আই ইকুয়ালস টু পি প্লাস 1 থেকে কিউ এক্স আই ওয়াই আই। এইটা ঠিক আছে। এখানে সিগনেচারের পারপাসটা কি সেটাও একটু লিখে নেওয়া উচিত। এটা অ্যাসোসিয়েটেড বাইলিনিয়ার ফর্ম হলো। তাহলে এখানে পারপাস অফ সিগনেচার,
তাহলে এখানে পিটা বেসিক্যালি কি পারপাস, হ্যাঁ, পারপাস অফ সিগনেচার। পি হচ্ছে নাম্বার অফ পজিটিভ ডিরেকশন, খুব গুরুত্বপূর্ণ। তাই না, সিগনেচারের গুরুত্বটাকে আমরা সিগনেচার বার করতে জানি, সিএসআইএন এটা আমি সিগনেচার বার করি কিন্তু তার মিনিংটা জানি না। তাহলে অ্যাকচুয়ালি সিগনেচারে এই যে পিটা থাকে সেটা হচ্ছে নাম্বার অফ পজিটিভ ডিরেকশন, আর কিউ হচ্ছে নাম্বার অফ নেগেটিভ ডিরেকশন। ঠিক আছে, ফলে যদি এখান থেকে আমরা আর এন কমা জিরো নিই, আর এন কমা জিরো এটা ইউক্লিডিয়ান স্পেস, এটা বোঝাই যাচ্ছে, এটা ইউক্লিডিয়ান স্পেস। ঠিক আছে, এখানে সিগনেচার কিউ এন এ আছে, কিউ এর সিগনেচার কত, এন কমা জিরো হয়। আর না, এটা খুব বাড়াবাড়ি হয়ে যায়, বাট তাও লিখি, এটা হচ্ছে মিন কস কি স্পেস টাইম। মিন কস অনেক রকমের স্পেস টাইম হয়, তো সোয়ার্স চাইল্ড স্পেস টাইম হয়, কার স্পেস টাইম হয়, মিন কস কি স্পেস টাইম হয়, আর ওয়ান মিন কস কি স্পেস টাইম। আর জিরো কমা এটা রিমানিয়ান ম্যানিফোল্ড পড়লে তুই মিন কস কি যেতে পারবি, তুই রিমানিয়ানে পড়েছিলি মিন কস কি কানেকশন, মনে পড়? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ওইখানে নামটা রিমানিয়ান, মনে পড়ে। একদম ফিজিক্স নয়, স্পেস টাইম লিখছি মানে ফিজিক্স হয়ে গেল না। স্পেস টাইম একটা ম্যাথামেটিক্যাল, তো 4 ডাইমেনশনাল টপোলজিক্যাল ম্যানিফোল্ড। ঠিক আছে, ওটা ফিজিক্স নয়। এটা হচ্ছে নেগেটিভ ডেফিনিট মেট্রিক। ঠিক আছে, আর জিরো কমা এন, ঠিক আছে, এন কমা জিরো ইউক্লিডিয়ান স্পেস, জিরো কমা এন হলে নেগেটিভ ডেফিনিট মেট্রিক। ঠিক আছে, নেগেটিভ ডেফিনিট মেট্রিক, খুব এগুলো আলাদা আলাদা জিনিস। ঠিক আছে, এখানে এখানে এইচটা, আমি যে এইচটা এক্সাম্পল ছেড়েছিলাম, এইচ হচ্ছে বেসিক্যালি ওই এটা কোয়ার্টার নিয়ন্স, বিআই প্লাস সি জে প্লাস ডিকে। ঠিক আছে, এ বি সি ডি কোয়ার্টার নিয়ন্স তোরা পড়েছিস, সেটাও লিখে দিলাম এখানে, এইচটা লিখেছিলাম তো। হরাইজন্টাল মানে এটা হিলবার্ট স্পেস, মানে কি বলছিলাম, নট এ হিলবার্ট স্পেস। ঠিক আছে, আমি সব ফেটে যাচ্ছে, ওখানে বোধহয় আমি হরাইজন্টাল প্লেন প্লেন বলে দিয়েছিলাম, এটা সেটা নয় কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে কোয়ার্টার নিয়ন অ্যালজেব্রা, সবই লিখে দিচ্ছি যাতে তুই একটুখানি যদি নিজেও খোঁজাখুঁজি করিস তুই একদম ধাঁধায় পড়বি না। কোয়ার্টার নিয়ন অ্যালজেব্রা, এটা হিলবার্ট স্পেস হয় না, নটা হিলবার্ট, এটা আমি লিখেই দেবো, এটা হিলবার্ট স্পেস হয় না, নালে আবার বারবার হরাইজন্টাল প্লেনে ক্লিক করবে। কোয়ার্টার নিয়ন অ্যালজেব্রা, কোয়ার্টার নিয়নে কি হয় জানিস তো, আই স্কোয়ার জে স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়ালস টু আই জে কে ইকুয়ালস টু -1, এটা কোয়ার্টার নিয়নের বক্তব্য আর কি। ঠিক আছে, যেমন ধর যদি আমি এটাও যখন বললাম, তাহলে আমরা ওই ক্লিফোর্ড অ্যালজেব্রাতে, আমরা যখন কোয়াটারনিয়ান গ্রুপ পড়েছিলাম, তখন তো হ্যাঁ ওটাই পড়েছিলাম ওটাই, হ্যাঁ হ্যাঁ ওখান থেকেই আসছে, এটাই আর বলতে যে পারিস। কে সমান -1 এটা থাকেনি তাই বলছি। হ্যাঁ, তখন তো পড়েছিলাম আই স্কোয়ার জে স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার ইকুয়াল টু -1 ছিল। আর এখানে বলছে আই জে কে এর ভ্যালুটাও -1। হ্যাঁ এর ভ্যালু, এর প্রোডাক্টটাও -1, ঠিক আছে, এটা লিখে রাখ, অ্যালজেব্রার ক্ষেত্রে এটাও আসে। তাহলে এখানে অ্যাকচুয়ালি দুটো জেনারেটর হয়, E1 এবং E2 হচ্ছে দুটো জেনারেটর। E1 স্কোয়ার ইকুয়ালস টু E2 স্কোয়ার ইকুয়ালস টু -1, আর E1 E2 ইকুয়ালস টু -E2 E1। ঠিক আছে, কারণ এখানে কেন -1 হচ্ছে, আই জে কে বেসিক্যালি তো কি হবে, মাইনাস জে আই কে, মনে কর এটা ছিল কিন্তু, হ্যাঁ, ওইখান থেকে আসছে মাইনাসটা। ঠিক আছে, তাহলে এখানে আই ইকুয়ালস টু আমরা বলতে পারি E1, জে ইকুয়ালস টু আমরা বলতে পারি E2, আর কে হচ্ছে আমাদের E1 E2। দেখ এবার তুই দেখ, এবার তোর বুঝতে অসুবিধা হবে না। এবার তুই ক্লিফোর্ড অ্যালজেব্রা রেসপেক্টে কোয়ার্টার নিউয়ান্সটা দেখার চেষ্টা কর। এখানে ডাইমেনশন দিয়ে এটা বোঝার চেষ্টা করে যে ক্লিফোর্ড 0,2 তে Q1, একটু একটু বাড়িতে ভাবার চেষ্টা করছি, এখানে এগুলো আমাকে অনেক কিছু বলতে হবে আমি জানি, ফলে এই মুহূর্তে আমরা বলতে পারছি না, এটাই হচ্ছে এর অসুবিধা। তো আপাতত জাস্ট লিখে রাখ, কারণ এখানে ফার্স্ট ক্লাস তো প্রচুর কিছু বলা যাচ্ছে না। আমরা পরের দিন অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করবো, এখানে আমরা অনেক কিছু লিখেছি, মানে এটা বলতে পারি সেটা অনেকটা প্রোগ্রামও হয়ে গেল, এখানে অনেক কিছু রয়েছে। তো যতগুলো বলা সম্ভব ছিল বলে দিলাম, কিন্তু কিছু যেমন ওয়েজ প্রোডাক্টটা তোকে দেখে আসতে বলেছি, এটা নিয়ে আলোচনা করতে হবে, এটা বলে দিয়েছি। এটা এটা আলোচনা করতে হবে, কোয়ার্টার নিয়ন্সটা করতে হবে, এখানে এগুলো তো বেসিক গুলো তো হয়েছে।
ডাইমেনশন বার করাও তুই শিখেছিস। সিগনেচারটা থেকে সিগনেচারটাও তোরা জানিস, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। সিগনেচারটাও আমরা এখানে আলোচনা করলাম। শুধু এই ক্লিফোর্ডে পিকিউ দিয়ে যে কি করে এইগুলো আসছে, যেমন এখানে আমাদের কোয়াটারনিয়ন্স এলো, এখানে আমাদের মিনকস্কি স্পেস টাইম এলো, এখানে আর মানে আর পি প্লাস কিউ দিয়ে কি করে হচ্ছে সেটা, এখানে স্পেস টাইম অ্যালজেব্রা কি করে ডিফাইন হচ্ছে সি ক্লিফোর্ড 1,3 তে। ঠিক আছে, দেখ এখানে রিয়েল 1,3 তে মিনকস্কি স্পেস টাইম, আর তুই লক্ষ্য কর এখানে ক্লিফোর্ড 1,3 তে স্পেস টাইম অ্যালজেব্রা। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছিস যে মিনকস্কি স্পেস টাইমটা একটা ভেক্টর স্পেস আছে, সাথে সাথে একটা কোয়াড্রেটিক আছে, প্লাস ক্লিফোর্ড অ্যালজেব্রা নিয়ে আসলে ওখানে স্পেস টাইমের উপর অ্যালজেব্রার কাজটা করা যাচ্ছে। দেখ ফিজিক্সের অনেক বড় বড় কঠিন সূত্র কিন্তু এখন খুব সহজ লাগবে। তাহলে মিনকস্কি স্পেস টাইম কি? মিনকস্কি স্পেস টাইমের ম্যাথামেটিক্যাল ফর্মটা দেখো, যে কোনো স্পেস টাইম তার ম্যাথামেটিক্যাল ফর্মটা দেখো R1,3। তার মানে বেসিক্যালি এটা একটা 4 ডাইমেনশনাল স্পেস যার কোয়াড্রেটিক সিগনেচারটা কত 1,3, তাই তো নাকি রে? 4 ডাইমেনশন, অলরেডি আমি এখানে এটা বলেছি, দেখ এইটা বলেছি, আর পি কমা কিউ বেসিক্যালি কি আর পি প্লাস কিউ কিউ পি কিউ, তাই তো? তাহলে হ্যাঁ মিনকস্কি স্পেস টাইম আর 1 প্লাস কিউ মানে 4 ডাইমেনশনাল স্পেস, যার অ্যাসোসিয়েটেড কোয়াড্রেটিক মানে কোয়াড্রেটিক সিগনেচারটা কত, কোয়াড্রেটিক ফর্মটা বেসিক্যালি হচ্ছে কত সিগনেচারের 1,3 সিগনেচারের, তার উপরে ক্লিফোর্ড অ্যালজেব্রা কি আর থাকতে পারে, ক্লিফোর্ড 1,3। ক্লিয়ার হচ্ছে? তার সিমিলারলি দেখ ইউক্লিডিয়ান স্পেস, ইউক্লিডিয়ান স্পেস এখানে পউলি অ্যালজেব্রা থাকতে পারে, 3 ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেসে কোন ক্লিফোর্ড অ্যালজেব্রা থাকবে, পউলি অ্যালজেব্রা থাকবে। ঠিক সেরকমই তুই যদি R0,2 নিস, দেখ R0,n কি ছিল, নেগেটিভ ডেফিনিট মেট্রিক, R0,2 তার মানে 2 ডাইমেনশনাল স্পেস যার ভেতরে কোয়াড্রেটিক ফর্মটা তার সিগনেচার 0,2, তার ভেতরে আমাদের যে ক্লিফোর্ড অ্যালজেব্রাটা আছে সেটা বেসিক্যালি কোয়াটারনিয়ন্সের। ক্লিয়ার হচ্ছে? দেখ এইভাবে তুই যদি ভাবিস, আমি আবারও বলি, দেখ ক্লিফোর্ড 0,2, ক্লিফোর্ড অ্যালজেব্রা 0,2 সিগনেচারে, সেটা হচ্ছে একটা, এটা হচ্ছে আমাদের কোয়াটারনিয়ন্স। এটা কার জন্য আসছে, R0,2 এর জন্য, নেগেটিভ ডেফিনিট ম্যাট্রিক্স 0,2। সেটা বেসিক্যালি ভেক্টর স্পেসটা কিন্তু 2 ডাইমেনশন, কিন্তু কোয়াড্রেটিক ফর্মটা কি হয়ে গেল, আলাদা সিগনেচারের হয়ে গেল। R2,0 আর R0,2 পার্থক্যটা বুঝতে পারছিস? ঠিক আছে, সেরকম ভাবে আর তুই যদি 1,0 নিস তাহলে তুই 1 ডাইমেনশনাল ভেক্টর স্পেস পাবি, ইউক্লিডিয়ান স্পেস পাবি, যার যার ভেতরে একটা কোয়াড্রেটিক সিগনেচার কত পাবি 1,0, কিন্তু তার ভেতরে যে ক্লিফোর্ড অ্যালজেব্রা সেটা কিন্তু কমপ্লেক্সের ক্লিফোর্ড অ্যালজেব্রা। দেখ এভাবে তুই জিনিসগুলো কিন্তু অ্যাসোসিয়েট করতে পারিস। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে অ্যাকচুয়ালি, মানে যেটা এটা এই মুহূর্তে একদম ওপর লেভেল আলোচনা হচ্ছে বলে অনেক কিছুই তোর মনে হবে যে বুঝতে পারছি না, কিন্তু ধীরে 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 যতগুলো ক্লাস হবে, ঠিক আছে, ধীরে 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 তোর মাথায় জিনিসগুলো যাবে। ঠিক আছে, ওকে, তাহলে এতটাই থাকুক আজকে, কারণ এখানে আর আমাদের এবার ডিটেল পড়ানো ছাড়া আর কিছু নেই, এটা একটা ওভারঅল মার্জিন ছিল, আর এখানে কিছু মার্জিনাল বলা যাবে না, এখন সবই এবার এখানে টেন্সার প্রোডাক্ট তৈরি করতে হবে। তো টেন্সার প্রোডাক্ট তৈরি করাটাও একটা দরকারি বিষয়, বা টেন্সার প্রোডাক্টের জন্য একটুখানি টেন্সার অ্যালজেব্রা জানতে হবে। সেটা টেন্সার নয়, সেই টেন্সার নয়, বাট টেন্সার অ্যালজেব্রা, সেই টেন্সার একটা জেনারেলাইজড ভার্সন বলতে পারিস। তাহলে এখানে আমরা এটাকে লিখে দিই হচ্ছে ক্লিফোর্ড অ্যালজেব্রা ক্লাস 1। ঠিক আছে অঙ্কিতা, কোনো প্রশ্ন? কালকে না ক্লাস আছে, কালকে ক্লাস আছে, ওই রেকর্ডিংটা তো আমাকে এখনই পাঠাতে হবে অ্যাকচুয়ালি, যদি ওকে ক্লাস করতে হয়। রেকর্ড